Hello everyone, Assalamu alaikum and welcome to another episode of Narrative Discourse Podcast. And আজকে আমাদের সাথে আছে Shehab ভাই। So Shehab ভাই কিনে আমি খুব এক্সাইটেড বিকজ বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট নিয়ে লিডারশিপ আসপেক্ট থেকে বা স্টুয়ার্ডশিপ আসপেক্ট থেকে যেই আই ওপেনিং থিঙ্কিংগুলো আমি পার্সোনালি অ্যাটলিস্ট কিছুটা হলেও পেয়েছি, তার মধ্যে ওয়ান অফ দ্য পার্সন হচ্ছে Shehab ভাই। And Shehab ভাই ইজ কারেন্টলি ওয়ার্ক as an curator of the Bridge হচ্ছে বেসিক্যালি দ্য বে অফ বেঙ্গল রিসার্চ ইনস্টিটিউট ফর ডেমোক্রেটিক ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্ট। বাট এই পরিচয়টার বাহিরেও শামির ভাইয়ের একটা অর্গানাইজেশনে উনি অনেক দিন ধরে সময় দিয়েছেন টু বিল্ড দিস অর্গানাইজেশন, যেটা মূলত তরুণ নেতৃত্বকে প্রমোট করে, যেটার নাম হচ্ছে BYEI, বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ। আর এটার বাহিরে হি ইজ অ্যান রিসার্চার অ্যাজ এ টিচার। তো শামির ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি জিয়াদ, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি এখন স্টুডেন্ট, অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে, অনেক গেমস অনেক কিছু শিখেছি। সো এখানে তো গেমস খেলার সুযোগ নেই, বাট কনভারসেশনের থ্রুতে আমরা কিছু জিনিস বোঝাপড়া করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। বাট থ্যাংক ইউ ফর কামিং। আজকে আমরা হয়তো একটু আলাপ করার চেষ্টা করবো মোর ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টের বাহিরেও মোর জিও পলিটিক্স এবং আমাদের থিঙ্কিং প্রসেসটা নিয়ে। প্রথমে আপনার কাছে একটু আমি যেটা জানতে চাই বা একটু কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ওভারঅল ডেভেলপমেন্ট বা উন্নয়ন, এই উন্নয়নের সাথে আমাদের প্রাণ প্রকৃতি, আমাদের বায়োডাইভার্সিটি, ইকোলজি, আমাদের পরিবেশ, আমাদের বন এবং মানুষের জীবন মান, এটার কোনো কানেকশন আছে কিনা, বা ডেভেলপমেন্টের যে প্যারামিটার বা সূচক আর জীবন মানের যে সূচক, দুটো কি লিনিয়ারভাবে এগোয়, ওর এটা কি ক্রস কাটিং, একবারই মিট হয় তারপর আর জীবনও মিট হয় না, ওর দুটো কি বিপরীতমুখী কিনা? সো এটা নিয়ে একটু ফার্স্ট যদি একটু আমাদেরকে। না জিয়াদ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার খুব সহজ অ্যান্সার হচ্ছে যে এইটা আমরা খুব ভালোভাবে ফিল করেছিলাম কোভিডের সময় আর কি। যে জিনিসগুলো আমরা হচ্ছে যে উই টেক অ্যাজ গ্র্যান্টেড, এগুলো কখনো চিন্তা করা হয় নাই যে অক্সিজেন কোত্থেকে আসতেছে, ওইরকম বিষয়পত্র কোভিডের সময় আমাদের একটা রিথিঙ্ক করার একটা সুযোগ হয়েছিল আর কি আপনার আর কি। বাট আমরা এটা ভুলে গেছি আবার, যে হচ্ছে যে এই প্রাণ প্রকৃতি পরিবেশের যে বিষয়টা আমরা শুধুমাত্র হচ্ছে যে ইন এ ভেরি ম্যাটেরিয়াল সেন্স, ইন এ ভেরি গ্রোথ সেন্স আমরা হচ্ছে ডেভেলপমেন্টকে বুঝেছি, বাট ইন এ ভেরি হোলিস্টিক ওয়েলবিং পার্সপেক্টিভ থেকে আমরা আসলে ডেভেলপমেন্ট নিয়ে, ওয়েলবিং নিয়ে খুব একটা মেইন স্ট্রিম ন্যাশনাল গ্লোবাল ডিসকোর্সে আলাপ আলোচনা ছিল না। কোভিডের সময় এই আলোচনাটা কিছুটা ট্র্যাকশন পেয়েছে, আবার যেটা হয়েছে বিজনেস অ্যাজ ইউজুয়ালের দিকে আমরা চলে যাচ্ছি আর কি। তো আপনার কোশ্চেনটা উত্তর দেওয়ার জন্য আমরা যদি দেখি, আপনার হচ্ছে যে 9টা প্ল্যানেটারি বাউন্ডারিজ আছে যারা আর্থ সিস্টেম সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করেছে, যে বাউন্ডারিজগুলো অথবা যে প্রসেসেসগুলো আমাদের এই বিশ্বটাকে বাসযোগ্য রাখে, স্টেবল রাখে। তো এই 9টা প্রসেস গত মাসের আগ পর্যন্ত 8টাকে হচ্ছে কোয়ান্টিফাই করা হয়েছিল। এটা এই মাসে, ইনফ্যাক্ট এই মাস বলতে আমার গত মাসে আর কি, এটা পাবলিকলি রিলিজ করা হয়েছে। তো এই 9টা আর্থ সিস্টেম প্রসেসেস অথবা বাউন্ডারিজকে কোয়ান্টিফাই করা হয়েছে। তো কোয়ান্টিফাই করে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 9টার মধ্যেই 7টাই আমরা হচ্ছে সেই যে অপারেটিং লিমিট থাকার কথা ওইটার ওভারশুট করছি। দ্যাট মিনস আমার আর্থ সিস্টেমকে স্টেবল রাখার যে প্রসেসগুলো, এইগুলো হচ্ছে যে আমরা সিগনিফিকেন্টলি যে লিমিট থাকা উচিত, যে স্পেসের ভিতরে অপারেট করা উচিত, এর বাইরে আমরা ওভারশুট করছি। সো এই কীভাবে হয়েছে এটা? এই যে আপনার একটা টার্ম আপনি হয়তো ফ্যামিলিয়ার হবেন, গ্রেট অ্যাক্সেলারেশন বলে হচ্ছে যে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আপনার মেজর অনেকগুলো প্রসেসেস অথবা প্যারামিটারকে আপনি যদি দেখা যাবে যে লাস্ট 200-250 বছর এটার একটা সিগনিফিক্যান্ট, যেটাকে হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল গ্রোথ বলে, এই জিনিসটা হয়েছে আর কি আপনার আর কি, যেটা খুব আনপ্রেসিডেন্টেড ইন দ্য মডার্ন হিস্ট্রিতে। তো এটা হয়েছে কারণটা হচ্ছে যে আমরা যে একটা গ্রোথ ডিভেন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট পারসিউ করেছি, যেটা আমাদের হচ্ছে যে ইন সো কল্ড ডেভেলপমেন্ট দিয়েছে, কিন্তু আমাদের হোলিস্টিক ওয়েলবিংটা হচ্ছে দেয় নাই। তো আমি এটা গ্লোবাল পার্সপেক্টিভে বললাম। আমি যদি ন্যারো ডাউন করে বাংলাদেশে আসি, আপনার বাংলাদেশে আপনি দেখেন এয়ার পলিউশনে আমরা তো গত 8-10 বছর ধরে গ্লোবালি চ্যাম্পিয়ন হচ্ছে, অলমোস্ট চ্যাম্পিয়ন না হলে রানার্স আপ হচ্ছে। এবং ঢাকার বাতাসে এখন খুব হেভি মেটেরিয়াল পাওয়া যাচ্ছে। নট অনলি বাতাসে পাওয়া যাচ্ছে, আমাদের শাকসবজিতে পাওয়া যাচ্ছে, সয়েলে আছে, আমাদের রিভার্সে আছে, আমাদের পানিতে আছে, তাই না?
আপনি এরপরে আসেন আমার হচ্ছে যে ওয়াটার বডিজ কথা চিন্তা করেন। বাংলাদেশের যে নদ নদী খালগুলো সেগুলো বড় দাগে দুইটা ড্রাইভার এখানে, একটা হচ্ছে যে দূষণ হচ্ছে আর একটা হচ্ছে আপনার হচ্ছে দখল হচ্ছে। তাহলে এই বাংলাদেশের জিওগ্রাফির কনটেক্সটে নদ নদী খাল বিল, বাংলাদেশের তো একটা ডেল্টা কান্ট্রি, দিস আর ভেরি ক্রুশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফর হচ্ছে যে আমাদের জীবনের জন্য, মানুষের জীবিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো হচ্ছে দখল এবং দূষণের শিকার হচ্ছে, যেই কারণে হচ্ছে যে এই মানুষের সার্বিক জীবনযাত্রাকে কিন্তু হচ্ছে খুব নেগেটিভভাবে ইম্প্যাক্ট করছে। এবং এটা বিশেষ করে আপনার হচ্ছে যে আপনি ঢাকাতে আছি, আমরা একটু কাইন্ড অফ ইন এ ওয়ে সোশ্যাল ইকোনমিক্যালি একটু আপার স্ট্যাটাস আছে, বাট যারা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, যারা হচ্ছে এই ইকোসিস্টেমগুলোর উপর ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আসেন আপনি আপনার জীববৈচিত্র্যের ব্যাপারে আসেন। জীববৈচিত্র্যের অবস্থা হচ্ছে যে এখন IUCN এর লাস্ট অ্যাসেসমেন্ট করা হয়েছিল আপনার 2015-তে, দ্যাট হোয়াট আই এম অ্যাওয়্যার অফ। এরপরে কখন করা হয়েছে আমি জানি না কি। ওইখানেও দেখবেন যে অনেকগুলো সিগনিফিকেন্ট নাম্বার অফ স্পিসিস আর রেড লিস্টে আছে, অনেকগুলো এন্ডেঞ্জার্ড হয়েও গেছে, দ্যার আর নাম্বার অফ দ্যাম, অনেকগুলো খুব অন দ্য ভার্জ অফ টু বি কাইন্ড অফ অ্যান এক্সটেন্ট আর কি। তারপর আপনি ধরেন যে আমাদের ডিফরেস্টেশনের কথা চিন্তা করেন, এখানে সাউথ এশিয়াতে বাংলাদেশে ডিফরেস্টেশনের রেট সবচেয়ে বেশি হাইয়েস্ট আপনার। তো হচ্ছে এখন এই পুরো জিনিসটা হোলিস্টিক্যালি যদি আমরা একসাথে নিয়ে বিবেচনা করি, বাংলাদেশের প্রাণ প্রকৃতি, যার উপর মানুষজনের জীবন জীবিকা এবং সার্বিক ওয়েলবিং নির্ভর করছে, সেটা একটা কঠিন সংকটের মুখোমুখি, যেটার প্রতি আমরা হচ্ছে যে পর্যাপ্ত অ্যাটেনশন দিচ্ছি না। এখন একটা আর্গুমেন্ট হতে পারে, সেটা হচ্ছে যে আপনার কোশ্চেনে একটু ইমপ্লাইডও ছিল, এই ডেভেলপমেন্ট করতে হলে তো কি হবে, আমার এই পলিউশন হবে, এটা একটা মেইনস্ট্রিম একটা আর্গুমেন্ট আছে। তো আগের চিন্তাটা ছিল বা যারা প্রপোজ করেছে যে আগে পলিউশন করব, এরপরে হচ্ছে যে আমরা এটাকে হচ্ছে যে পরে ক্লিন আপ করবো, পরে আমরা কিন্তু আমি আর্গুও করতে চাই যে আমাদের কারেন্ট প্রেজেন্ট গ্লোবাল এবং হচ্ছে আমাদের লোকাল রিয়েলিটিসটা ইজ সো মাচ ডিফারেন্ট দ্যান হচ্ছে যে 1950s, 60s and 70s, where I think our ecosystem এবং সার্বিক এটা অ্যাফোর্ড করতে পারতো, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে যে এটা না, একটা সায়েন্সে একটা পয়েন্ট আছে যেটাকে টিপিং পয়েন্ট বলা হয় আর কি। তো বিষয়টা এমন, যেটা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট আপনি ক্রস করলে সেটা হচ্ছে যে তার অরিজিনাল প্রপার্টিসটা হচ্ছে লস করে, ইট ক্যান নট কাম ব্যাক টু ইট। এবং এটার হচ্ছে ক্যাসকেডিং এফেক্ট আছে। ফর এক্সাম্পল আপনার বায়োডাইভার্সিটি যদি লস হয়, আবার বি পপুলেশন বা মৌমাছি যদি চলে যায়, তাহলে এটা এন্টায়ার ফুড সিস্টেমে একটা রিপল এফেক্ট আছে আপনার। তো দেয়ার আর এরকম অনেক স্পিসিস আছে যেগুলো একটা আরেকটার উপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কি বলে ডিপেন্ডেন্ট, এবং সেখানে যদি একটাতে হচ্ছে যে আপনার ওই প্যারামিটার যদি কোথাও ক্রস করে, তো অরিজিনাল জায়গাটাতে আসা সম্ভব না। আপনি ফর এক্সাম্পল ধরেন ওশনের কথা ধরেন, ওশনের অ্যাসিডিসি বাড়ছে, আপনার হচ্ছে যে এখানে অ্যালজি একটা ইম্পর্টেন্ট, দ্য বিগেস্ট সোর্স অফ আমাদের প্ল্যানেট আর্থে হচ্ছে যে অক্সিজেন আসে হচ্ছে সমুদ্র থেকে, রাইট, নট প্ল্যান্টস থেকে, গাছ থেকে, রাইট। তো ওইখানে আসে এটা অ্যালজি, যে এখানে যে ইয়ে করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আসে আর কি। এখন আপনার যদি এখানে অ্যাসিডিফিকেশন বেশি হয়, এখানে অ্যালজি পপুলেশন ব্লুমে এখানে এফেক্ট করে, তাহলে দেখেন অ্যালজির উপর there is an entire food chain, the ocean ecosystem is dependent, এটার উপর নির্ভরশীল, তাই না? তো এটা কমে গেলে আপনার অনেক মাছের হচ্ছে যে খাদ্য কমে যাবে, এটা এফেক্ট করবে। কিন্তু এগুলোর অনেক, শুধু ইটস নট জাস্ট সিঙ্গেল একটা এলিমেন্টের ক্ষতি হচ্ছে, এটার হচ্ছে যে একটা রিফল এফেক্ট আছে এবং কনসিকুয়েন্সেস আছে আর কি। তো আপনি যে কোশ্চেনটা বললেন যে ডেভেলপমেন্ট ভার্সেস আপনার হচ্ছে আমাদের প্রাণ প্রকৃতি আর কি, সার্বিকভাবে আমি বলবো যে বাংলাদেশের প্রাণ প্রকৃতির চিত্রটা যদি সবগুলো এই অনেকগুলো প্যারামিটার নিয়ে দেখা হয়, এটা একটা খুব কঠিন সংকটের মুখোমুখি, এবং এর ফলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা কনজার্ভ করতে গিয়ে, এই পরিবেশটা রক্ষা করতে গিয়ে আমরা যে অ্যাপ্রোচটা নিচ্ছি, অনেক সময় সেটা আরও ইনজাস্টিস পারপিচুয়েট করে। এখানে আমরা মানবাধিকারের বিষয়গুলো আমরা মাথায় নিয়ে করতেছি অনেক সময়, এবং শুধু প্রাণ প্রকৃতির রক্ষাটা এটাকে যদি একটা রোমান্টিক ব্যাপার হয়, তাহলে হচ্ছে যে
প্রাণ প্রকৃতির উপর যে কমিউনিটি নির্ভরশীল, যাদের জীবিকা নির্ভরশীল, তাদের যদি এখানে ইনসেন্টিভ না থাকে তাহলে হচ্ছে যে এই প্রাণ প্রকৃতিটাকে রক্ষা করা খুব দূর হবে। তো সেই জায়গাটাতেও প্রাণ প্রকৃতি রক্ষা করতে হলে আমাদের অ্যাপ্রোচটা কী হওয়া উচিত, আমাদের এই যেই প্রান্তিক জনগোষ্ঠীর উপর নির্ভরশীল তাদেরকে বিবেচনায় নিয়ে আমার প্রাণ প্রকৃতি সুরক্ষার কার্যক্রম পরিচালনা করতে হবে। আদারওয়াইজ পৃথিবীর খুব কম জায়গায় আপনি পাবেন যদি কোনো জনগোষ্ঠী কোনো ইকোসিস্টেম প্রাণ প্রকৃতির উপর নির্ভরশীল হয়, ওদেরকে বিবেচনায় না নিয়ে আপনি কিছু করতে গিয়েছেন, এটা কখনো সাস্টেন করে নাই। রাইট। এবং ভাই এটার সাথে একটু আমরা অ্যালাইন করতে চাই নেক্সট কোশ্চেনটা, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে আমাদের ডেভেলপমেন্ট অলসো প্ল্যানেটারি বাউন্ডারির কথা বলতেছিলেন যে আমাদের এই প্যারামিটারগুলো ইরিভার্সেবলস, কিছু কিছু লেভেল যদি আমরা ক্রস করে যাই চাইলেও আর মানে ব্যাক করানো পসিবল না। কিন্তু আবার একই সাথে আমরা দেখতেছি যে মডার্ন টেকনোলজি, বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল ব্যাপারগুলো দিয়ে আমাদের এনভায়রনমেন্টটাকে ফিক্সড করার একটা চেষ্টাও করছে, অনেকে সায়েন্টিফিস্টরাও করছে, গভর্নমেন্ট করছে বা কমিউনিটি করতেছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে কমিউনিটি বেস কিছু ইনিশিয়েটিভও আছে যেটা দিয়েও টেকনোলজিক্যাল ইস্যুগুলোকে ফিক্স করার একটা চেষ্টা চলতেছে অনেক সময়। এই যে ডেভেলপমেন্ট লাস্ট বিশেষ করে 200 বছরের যেই প্রোগ্রেসটা আমাদের এখানে হয়েছে এবং এটার মধ্যে কলোনিয়াল লিগেসিটাও আমাদের বেশ কিছুটা আছে আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্টে, বাট এই জায়গাতে টেকনোলজিক্যাল ফিক্সগুলো আসলে কেমন হওয়া উচিত ছিল বাট আসলে কেমন হচ্ছে রাইট নাও, এটা একটা কোশ্চেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কমিউনিটির ভূমিকাটা কোথায়, বিশেষ করে টেকনোলজিক্যাল ফিক্সের থ্রুতে এই ব্যাপারগুলোকে আবার একটু রিজলভ করা বা একটু কনজার্ভ করার ব্যাপারে। থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। তো হচ্ছে আপনার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল ফিক্স, টেকনোলজি দিয়ে অথবা যেটার একাডেমিক টার্ম হচ্ছে ইকো মডার্নাইজেশন, আমাদের যেই প্রাণ প্রকৃতির পরিবেশের জলবায়ুর যে সংকটটা আছে এটা শুধুমাত্র প্রযুক্তি দিয়ে এটা থেকে উত্তরণের কোনো আমি পথ দেখছি না, সম্ভব না আর কি। অফকোর্স অবশ্যই আমাদের কি বলে প্রযুক্তি লাগবে অনেকগুলো ইস্যুকে ডিল করার জন্য, বাট আমার যে কোয়েশ্চেন্সগুলো, যে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে হবে, এই টেকনোলজি কার জন্য, এটা কারা ওন করছে, এটা সমতা, ইকুইটি, এই জিনিসটাকে হচ্ছে যেটার বেনিফিটস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিনা, বা আমাদের বা আগের মতোই আমার টেকনোলজিটা হচ্ছে যে মুষ্টিমেয় অল্প কিছু মানুষের কাছে এটা কন্ট্রোল হচ্ছে এবং অল্প কিছু মানুষ এই প্রসেসে বেনিফিটেড হচ্ছে। তো আপনি ধরেন বাংলাদেশের কনটেক্সে যদি চিন্তা করেন, ক্লাইমেটে আমরা প্রচুর ক্লাইমেটের একটা একদম ভিজিবল ইম্প্যাক্ট বাংলাদেশে হচ্ছে স্যালিনিটি বেড়ে যাওয়া, তাই না? তো এখন স্যালিনিটি বাড়ার অনেকগুলো ড্রাইভার আছে। অফকোর্স এখানে আমাদের সাইক্লোন এবং ফ্লাডের ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি বেড়েছে, বাট অলসো আমরা যেই ধরনের উন্নয়ন কার্যক্রম আমাদের কোস্টাল বেল্টে আমরা করেছি, মূলত হচ্ছে বিভিন্ন ধরনের বাঁধ বা এমব্যাঙ্কমেন্টস আমরা তৈরি করেছি, ওইগুলো আমাদের স্যালাইন ওয়াটারকে আমাদের ইনল্যান্ডে বা আমাদের এগ্রিকালচারাল ল্যান্ডে হচ্ছে যে ট্র্যাপড ইন করেছে, যেটা অলসো এই আমাদের স্যালাইনিটিতে হচ্ছে যে কন্ট্রিবিউট করেছে, স্যালাইনিটি বাড়ার ক্ষেত্রে। আপনার ধরেন যে আমরা আমাদের এই কোস্টাল বেল্টে আমরা শ্রিম্প কালচারকে আমরা খুব একটা সময় এনকারেজ করা হয়েছে, এখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে। এর কারণটা ছিল যে এটা দিয়ে আমরা অনেক ফরেন কারেন্সি আর্ন করতে পারবো, কিন্তু এই মুহূর্তে শ্রিম্প কালচারটা আপনার প্রফিটেবল না, অনেক ক্ষেত্রে এটা যারা চাষ করছে অনেকদের কষ্টকর। বাট এই প্রসেসটা, এই শ্রিম্প কালচারটা ইন্ট্রোডিউস করতে গিয়ে আমার এন্টায়ার এগ্রিকালচারাল ল্যান্ড যেটা আছে, আমার ফার্টাইল ল্যান্ড যেটা ছিল, সেই জায়গাটাতে আমরা এটাকে ধ্বংস করেছি এবং সেখানে অন্য কিছু করা এখন সম্ভব হচ্ছে না আর কি, রাইট? আপনি ধরেন যে নতুন টেকনোলজিগুলো যেগুলো আছে, আপনি ধরেন সোলার ধরেন বা উইন্ড ধরেন বা ইলেকট্রিক ভেহিকেলসে যে ব্যাটারি ইউজ করা হয়, রাইট? ইভি, টেসলা, বর্তমানে ঢাকাতে তো বাংলা টেসলা প্রচুর আছে আপনার আর কি, তো ওগুলো তো ব্যাটারি ইউজ করা হয়, রাইট? এখন নিউ টেকনোলজি, গ্রিন টেকনোলজি আমি অবশ্যই চাই, কিন্তু আমাকে অবশ্যই অলসো চিন্তা করতে হবে এই যে ইভির ব্যাটারিজগুলোর যে র ম্যাটেরিয়ালসগুলো, এগুলো কোথা থেকে আসে?
এইগুলো কিভাবে প্রসেস করা হচ্ছে, এগুলো কারা কন্ট্রোল করছে, এবং হচ্ছে যে এটার বেনিফিট কারা পাচ্ছে, ওইখানে আপনি যদি ডিপ ডাইভ ইনটু ইট, আপনি দেখবেন যে হচ্ছে যে এই প্রসেসটাতে হিউজ পরিমাণ ল্যাবর এক্সপ্লয়টেশন ইনভলভ আছে। এখানে হচ্ছে আপনার মানবাধিকারের হচ্ছে যে আপনার মানবাধিকার ভঙ্গ হচ্ছে, এখানে চাইল্ড লেবার হচ্ছে ইউজ করা হচ্ছে, আপনার জিওপলিটিক্যালি পাওয়ারফুল অনলি ফিউ কান্ট্রিজ এই গ্লোবাল চেইনটা হচ্ছে আপনার হচ্ছে যে কি করছে, কন্ট্রোল করছে। তারপর আবার ওই দেশ আমাকে যখন এই টেকনোলজিটা বিক্রি করছে, সেটা আমাকে হচ্ছে যে আমাকে লোন দিচ্ছে, ওই লোন দিয়ে আমি হচ্ছে আবার তার কাছ থেকে হচ্ছে আমার টেকনোলজিটা হচ্ছে যে আমি কিনছি, রাইট, অ্যান্ড দেন আই এম পেইং ব্যাক লোনস আর কি। তারপর আসেন এখন বাংলাদেশে যখন আসলো এটা সোলার, ধরেন খুব ভিভিড এক্সাম্পল, জিয়াদ আমি এটা এক্সাম্পলটা দিয়ে শেয়ার করছি। সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় 1 মিলিয়নের বেশি সোলার হোম সিস্টেম আছে। আপনি খোঁজ নিয়ে, আমি নিজে গবেষণা করেছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে অধিকাংশ সোলার হোম সিস্টেম এখন ফাংশনাল না। কয়েকটা কারণে, এটা হচ্ছে যে গ্রিড কানেকশন হয়েছে, অথবা এখানে সোলার হোম সিস্টেমে ব্যাটারি বা সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে, এটা রিপেয়ার করা হয়নি বা এটা ঠিক করা হয়নি। তো এই যে আমরা উইথআউট, আমরা গর্ব করি বলি যে 1 মিলিয়নের উপরে আমরা সোলার হোম সিস্টেম বাংলাদেশে, গ্রিন রেভলিউশন অ্যান্ড হোয়াট নট, কিন্তু হচ্ছে যে বাস্তব অবস্থাটা হচ্ছে এরপরে এই যে সোলার হোম সিস্টেমগুলো, ব্যাটারিগুলো, এইগুলো কিভাবে হচ্ছে যে রিসাইকেল করা হচ্ছে। অলসো সোলার প্যানেলগুলোর এইজ হচ্ছে 25 বা 20 ইয়ার্সের মতো, এটার পরে কোথায় যাবে উই ডোন্ট নো। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে আমরা যে বলতেছি যে এনার্জি ট্রানজিশন, রিনিউয়েবল 100% গো টু রিনিউয়েবল, বাট আপনার রিসার্চ বলতেছে যে মোর দেন বিগ নাম্বার অফ অ্যামাউন্ট ইজ নট ফাংশনাল রাইট নাও, বাট পারচেসটা করা হয়েছিল। তার মানে আমরা যে রিনিউয়েবলের জাম্পিং করার চেষ্টা করতেছি, রিস্ক ইজ হাই যে জাম্পিং করার পরে হয়তো আবার ডিসফাংশনাল হয়ে থাকবে ব্যাপারগুলো, মানে এরকম। হ্যাঁ, না আপনি যেটা এক্স্যাক্টলি যে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাহলে এই যে সোলার হোম সিস্টেমের খুব এফিশিয়েন্ট সোলার প্যানেলের লাইফ স্প্যান 20 to 25 ইয়ার্স। আপনি বাংলাদেশে খোঁজ দিয়ে দেখেন অন অ্যাভারেজ 10 ইয়ার্সের বেশি কোনো আপনার হচ্ছে যে অপারেট করেছে, টিকেছে, খুব কম সংখ্যক পাবেন যেগুলো স্টিল ফাংশনিং। এরপরে কি হবে? এত সংখ্যক সোলার হোম সিস্টেমগুলো, এগুলো যাবে কোথায়? এগুলো কিভাবে রিসাইকেল করা হবে? এগুলো যে কারণে আমার হচ্ছে যে আমার শাকসবজিতে, মাটিতে, পানিতে হেভি মেটাল পাওয়া যাচ্ছে, এই ধরনের মানে সোলার হোম সিস্টেম তো একটা এরকম প্রচুর ইলেকট্রনিক ওয়েস্ট হচ্ছে যে আপনার ক্রিয়েট হচ্ছে, যেগুলো হচ্ছে যে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, চিন্তা করতে হবে। আরেকটা ডাইমেনশন বলি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা টেকনোলজি প্রোডাকশনে একটা অ্যাসপেক্ট তো বললাম যে আমি হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট আছে, রাইট, কীভাবে প্রডিউস করা হচ্ছে। আরেকটা হচ্ছে যে এইখানে আপনার হচ্ছে যে এই প্রত্যেকটা টেকনোলজি একটা ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট আছে, রাইট। সোলার যদি খুব লং টার্মে অপারেট করা হয়, প্রথম 1-2 বছর 3 বছর লাগতে পারে এটার যে ইকোলজিক্যাল ফুটপ্রিন্টটা অফসেট করার জন্য, জাস্ট ইমিশনের জায়গা থেকে, আপনার ইমিশনের পার্সপেক্টিভ থেকে। তো এরকম প্রত্যেকটা গ্রিন টেকনোলজিরও তো হচ্ছে যে একটা ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট আছে, তাই ওইটাও কিন্তু আমাদেরকে কী করতে হবে, চিন্তা করতে হবে আর কি। তো এটা বলার উদ্দেশ্য বা এই জিনিসটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বিষয়গুলোকে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। ইন এ হোলসেল দ্যাট কেউ গ্রিন লাগিয়ে দিল, সাস্টেনেবল বলে দিল, আর জাস্ট এনার্জি ট্রানজিশন লাগিয়ে দিল। মানে এখন দেখা যাচ্ছে একটা বড় ট্রেন্ড যদি আমি ফলো করি, যে বাংলাদেশের অনেকগুলো অর্গানাইজেশন ইন টার্মস অফ প্রাইভেট, অলসো ইন টার্মস অফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দে আর ভেরি মাচ try to make the thing popular on the just energy transition or JET, কিন্তু I think sometimes they are without noticing this point যেগুলো আপনারা শেয়ার করলেন। ভাই এই কোশ্চেনটা আরেকটু আমরা রিগরে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো রিনিউয়েবল অ্যাসপেক্ট থেকে বা এই অ্যাসপেক্ট থেকে কিছুটা বললেন, টেকনোলজিক্যাল ফিক্সড। বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের কারণে যে ইফেক্টগুলো আমরা এই মুহূর্তে ফেস করতেছি বা নেক্সট 10 বছরের মধ্যে হয়তো আরও রিগোরাসলি আমরা হয়তো পাবো, এগুলোকে প্রোটেক্ট করার জন্য এমন কোনো টেকনোলজিক্যাল ফিক্সের এক্সাম্পল সহ আপনি বলতে পারেন, মানে বললে ভালো হয়। সেটা হচ্ছে যে যেটা টেকনোলজিক্যাল ফিক্স করে এটা থামানোর চেষ্টা করতে গিয়ে আরও এটাকে ম্যাসাকার করে ফেলা হয়েছে, ওর প্রাণ প্রকৃতি বা বায়োডাইভার্সিটি বা জীবন মানকে আরও ক্ষতি করে ফেলা হয়েছে। আমি তো একটা এক্সাম্পল অলরেডি বলেছি। আমাদের ধরেন যে বাংলাদেশ একটা অ্যাক্টিভ ডেল্টা, ইটস এ ভেরি ইউনিক জিওগ্রাফি। আমাদের এই জিবিএম বেসিনস দিয়ে ক্লোজ টু প্রবাবলি 1/4
অফ গ্লোবাল যে সিলটেশন ফ্লো করে ওটা জিপিএম ফ্লো দিয়ে করে। আমাদের বাংলাদেশকে খুব উর্বর দেশ বলা হয়, এর কারণ হচ্ছে যে এখানে প্রচুর পলি আসে, পলির সাথে অনেক অর্গানিক ম্যাটেরিয়াল আসে, এখানে কিছু ব্যাকটেরিয়াও থাকে যেগুলো হচ্ছে এই কম্পোস্ট প্রসেসে হেল্প করে মাটিকে, সয়েল হেলথটাকে ভালো রাখে বা এই কারণে। তো এটা আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে যে প্রকৃতিকে আমি সবসময় হচ্ছে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল করতে পারবো না। তো এই যেই বাংলাদেশের যে ডেল্টাইক নেচার, এটাকে যদি এই নেচারটাকে যদি আমি যদি কন্ট্রোল করতে চাই, এটাকে রেগুলেট করতে চাই, এটার আমার পার্সোনাল ওপিনিয়ন ইনএভাইটেবল কনসিকুয়েন্সেস আছে আপনার। এটা ইজ টুডে টুমরো অর ডে আফটার টুমরো। তো এই এক্স্যাক্ট জিনিসটাই আমরা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে আমরা এই বিভিন্ন ইন্টারভেনশনে আমরা নেচারকে কন্ট্রোল করতে চেয়েছি, ইনস্টেড অফ হচ্ছে যে আপনার এটা ন্যাচারাল ফ্লোটা হচ্ছে যে এরকম একটা এক্সাম্পল বলি। আমি এক্স্যাক্টলি রিসার্চটা এই মুহূর্তে মাথায় সাইড করতে পারছি না, রেফারেন্সটা দিতে পারছি না, বাট আপনি যদি এটা অনলাইনে দেখেন এটা পাবেন আর কি। আপনি সুন্দরবনে একটা এরিয়াতে, যে এরিয়াটাতে হচ্ছে যে আপনার বাদ দেওয়া হয়নি, এমব্যাঙ্কমেন্ট দেওয়া হয়নি, যেটা খালি ছিল, তো এখানে মেজারমেন্ট করে দেখেছে হচ্ছে যে ল্যান্ড হাইটটা কতটুকু বেড়েছে আর কি আপনার আর কি। তো সিগনিফিকেন্ট পরিমাণ হচ্ছে যে পলি জমি ওখানে হচ্ছে যে এটাকে একটা টার্ম আছে, ল্যান্ড কি বলে আমি ভুলে গেছি, বাট এটা বুঝতে পারছেন আপনি, ল্যান্ডের হাইটটা বেড়ে গেছে আর কি। সো দ্য হাইপোথেসিস ইজ হিয়ার এর যেটা হচ্ছে যে এইরকম সব জায়গায়, কিছু জায়গায় এমব্যাঙ্কমেন্টের দরকার আছে, হার্ড ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে, বাট হোলসেলে এই এমব্যাঙ্কমেন্ট করতে গিয়ে যেটা হয়েছে, আমার যে এই পলির ডিপোজিশনটা, পলির যে পড়াটা, এটা আমার ল্যান্ডে আসে না, আমার হচ্ছে যে এটা বন্যার সময় যেভাবে ছড়িয়ে পড়তো এভাবে হচ্ছে আপনার ছড়িয়ে পড়ছে না, এটা সব হচ্ছে আপনার আমাদের ক্যানেল এবং হচ্ছে আমাদের নদী এবং খাল বিল এগুলো হচ্ছে যে কি হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। এখন যে পরিমাণ পলি আসে বাংলাদেশে, কিছুটা হচ্ছে বে অফ বেঙ্গল চলে যায়, যেটা আমাদের নদী এবং খাল সিস্টেম থেকে যায়, এটা টেকনোলজি দিয়ে আপনি প্রতি বছর ড্রেজিং করে, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল, যে আমি যে পরিমাণ পলি আপনাকে হচ্ছে যে রিমুভ করতে হবে। নদীগুলোর স্বাস্থ্য হারায় ফেলতেছে সব সিম্পলি। এখন ধরেন যে গ্লোবালি এটা কি যে আপনার পানির যদি রাইজ করে, মানে হচ্ছে যে সি লেভেল যদি রাইজ করে, আমাদের এখানে যদি পানির উচ্চতা বাড়ে, ইন দ্য সেম টাইম যদি ন্যাচারাল ওয়েতে আমাদের কোস্টাল বেল্টে যদি হচ্ছে আমার ল্যান্ডের হচ্ছে যে হাইটটাও যদি আস্তে আস্তে বাড়তো, ওই that could be a survival mechanism. So it's a natural way of dealing with আপনার climatic impact হচ্ছে যে, instead of আপনি trying to হচ্ছে যে prevent water coming in, but ওটা করতে গিয়ে অনেক ধরনের consequences হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কোস্টাল বেল্ট। এখন স্যালিনিটি সবাই হোলসেলে হচ্ছে ক্লাইমেট চেঞ্জকে দায়ী করে, রাইট? বাট এখানে তো অনেকগুলো জিনিস আমি মেনশন করেছি যেগুলো আমাদের নিজস্ব ইন্টারভেনশন, যেটার কনসিকুয়েন্স, যেটার ফলে আপনার হচ্ছে যে ক্লাইমেটের যে ইম্প্যাক্টটাকে আমরা অ্যাট্রিবিউট করছি। আপনি ধরেন ফিমেলদের কথা চিন্তা করেন, মহিলাদের কথা চিন্তা করেন, মেয়েদের কথা চিন্তা করেন, কোস্টাল বেল্টে দ্যাটস আ হোল রেঞ্জ অফ ইস্যুস দে আর ফেসিং। আমি সায়েন্টিফিক রিসার্চ এখনো পুরো এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারি নাই, বাট দেয়ার আর কাপল অফ লিটারেচার আউট দেয়ার যেটা স্যালিনিটিকে হচ্ছে এটার জন্য হচ্ছে দায়ী করছে, বাট আমি এক্স্যাক্টলি পুরোপুরি এখনো শিওর না বলছি, বিকজ ইট নিড রিয়েলি রোবাস্ট রিসার্চ টু স্টাবলিশ দ্য কোরিলেশন যে এটা স্যালিনিটির ফলে মহিলাদের এই সমস্যাগুলো হচ্ছে। দেয়ার মাইট বি মানে হোল হোস্ট অফ আদার রিজনস আর কি, যেটার পিছনে দায়ী আর কি আপনার আর কি। তো এই ধরনের প্রচুর জিনিসপত্র আছে। অ্যামেজিং। আপনার এটা আমার মনে হচ্ছিল যে এক্সিস্টিং সিস্টেমের উপরে, যে আমাদের কক্সবাজারে একটা রোড আছে, মেরিন ড্রাইভ রোড, তো ওখানে একটা সময় ডেল ছিল বা বালুকালয় যেটাকে আমরা বলি, যেটা সমুদ্রের ঢেউটাকে মানে ওই বালুকালয়ের উপর যে হার্ব সার বা গাছগুলো যেগুলো ছিল, ক্লাইম্বার ট্রি ছিল, ওগুলোকে সমুদ্রের ঢেউটাকে কিছুটা হলো অ্যাবজর্ব করতো। বাট ওখানে এখন মেরিন ড্রাইভ করতে গিয়ে এই ডেলটা বা বালুকালয়টা নষ্ট হয়ে গেছে, ফলে এখন যে সি লেভেলটা রেইজ করতেছে, সো কক্সবাজারের জন্য হুমকি হয়ে যাচ্ছে এই রোডটা। বাট দ্যাট রোড যখন বানানো হয়েছিল, চিন্তা করা হয়েছিল যে এটা একটা বাঁধের মতো কাজ করবে, কিন্তু টেকনোলজিক্যাল ফিক্স কাইন্ড অফ, বাট ইটস মোর মানে এন্টায়ার কক্সবাজার সিটিটাকে এখন ডিস্ট্রাকটিভ একটা থ্রেটনিংয়ের মুখে ফেলে দিয়েছে। অ্যামেজিং টেকনোলজিক্যাল ফিক্স নিয়ে আই থিঙ্ক আমরা যদি খুব কুইকলি একটা সামারি করি, যে আমাদের এনভায়রনমেন্টে ঠিক করার জন্য অনেক সময় টেকনোলজিটাকে ইউজ করতে গিয়ে আরও মোর
পয়েন্ট অফ ভিউগুলো বা আসপেক্টগুলো মাথায় না রেখে হয়তো আমরা করে ফেলতেছি ইন টার্মস অফ রিনিউয়েবল এনার্জি অর ক্লাইমেট চেঞ্জ অর আদার আসপেক্টগুলো। ভাই আমরা আরেকটা বিষয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশের বাইরে, এশিয়াতে monthly, yearly, weekly, international conference is a fantastic thing. International conference is an lucrative thing. International conference is an আমার মনে হচ্ছে টপ কাইন্ড অফ এর মতো ব্যাপার হয়ে যাচ্ছে এখন, এবং অনেকেরই আমাদের টার্গেট থাকে ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাওয়ার, বিশেষ করে ইউথদের। অলসো এনজিওরাও ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করাটাকে একটা কাইন্ড অফ কোনো এনজিও প্যারামিটার হিসেবে মনে করো ফর দ্য সাকসেস। কিন্তু আমি যদি বলি যে আমি রিসেন্টলি একটা কম্পারেটিভ অ্যানালিসিস পেপার পড়তেছিলাম, রিসার্চ পেপার, যেখানে বলা হচ্ছে যে কপের ইনভেস্টেড তুলনায় কান্ট্রিগুলো আউটপুটটাকে ঠিক ক্যাশ করতে পারতেছে না। এবং বাংলাদেশে যদি আমরা দেখি যে কপ থেকে আমরা বাংলাদেশ কপ বা সিবিডি বা আদার যে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো আছে, মজার ব্যাপার হচ্ছে আজকে 10 তারিখ, 10 নভেম্বর, আগামীকাল থেকে কপ 30 শুরু হতে যাচ্ছে। তো এই যে কপ এবং কপের টাইপসের যে প্রোগ্রামগুলো, যেখানে মাল্টিপল পার্টিসগুলো জয়েন করে, মাল্টিপল কান্ট্রি জয়েন করে, মাল্টিপল কমিউনিটির মানুষজন জয়েন করে, এগুলো থেকে আইদার কি আমরা ক্যাশ করতে পারতেছি না আমাদের বেনিফিটটা আমাদের এনভায়রনমেন্টাল আসপেক্ট থেকে, নাকি এই কনফারেন্সগুলোর ডিজাইনটাই ইটসেলফ অ্যান্ড ফেলিওর, ডিজাইনটা ইটসেলফ অ্যান্ড ফল্ট, যে আপনি যত এফোর্টই দেন আপনি এখান থেকে ক্যাশ করতে পারবেন না। হুইচ ওয়ান ইজ অ্যাকচুয়ালি, আপনার মতামতটা শুনতে চাই। না জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু প্রচুর কনফারেন্স আর প্রোগ্রাম হয়, এগুলো থেকে আমরা কি পাচ্ছি না পাচ্ছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি আর কি। আমি একটা কপে গিয়েছি, তো ওইখানে আমি যেতে চাইনি, আমি অন্য একজনের আমার এক কলিগ যেতে পারছিল না, সে কারণে আমি ওখানে যেতে বাধ্য হয়েছি, কারণ আমাদের একটা প্রজেক্টের পিচ করতে হয়েছে, যেটা থেকে আমরা পরে উইনও করেছি, বাংলাদেশে ওইটা নিয়ে কাজও করেছি আর কি। তো আমি দেখলাম যে হচ্ছে যে ওই কনফারেন্সে আমার যাওয়াটা অ্যাবসলিউটলি there was no need for me going to it. They spent close to probably $10,000 আমার যাওয়া আসা থাকা থেকে সব কিছু মিলে আর কি। আমি বাংলাদেশে বসে $10,000 দিয়ে একটা মানে আমার একটা রেগুলার যে প্রোগ্রাম আমি রান করতাম ইউথদেরকে নিয়ে আর কি, $10,000 বাজেট না আমার আর কি, আরও কম বাজেটে আমরা একটা প্রোগ্রাম ফুল করি আর কি। এবং সেম জিনিসটা আমার রিমোটলি হচ্ছে যে আমাকে কানেক্ট করে আমি জিনিসটা করতে পারতাম আর কি। তো বড় দাগে এই কনফারেন্স সামিট এগুলো লাগবে, কিন্তু এখন কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। এটা শুধুমাত্র হচ্ছে যে একটা প্রোগ্রামে যাওয়া, ফটো অপ পাওয়া, ইন্টারন্যাশনাল ট্রাভেল করা, কিছু এক্সপিরিয়েন্স করা, ওইটার মধ্যে যদি লিমিটেড থাকে তাহলে হচ্ছে যে জিনিসটা আপনার হলো না আর কি। তো কপের বিষয়টা হচ্ছে আপনার এটা তো আগে বুঝতে হবে যে কপটা কী। এখানে পার্টিসগুলোর মধ্যে নেগোসিয়েশন হয়, পার্টিসগুলো হচ্ছে স্টেট, রাইট? তো এইখানে 190টার বেশি স্টেটের মধ্যে আবার বিভিন্ন ধরনের ব্লক আছে, বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ আছে। আমার ইউরোপ, নর্থ আমেরিকা ইন্টারেস্ট আর বাংলাদেশ ও গ্লোবাল সাউথের ইন্টারেস্টটা হচ্ছে যে অ্যালাইন করে না। তো আমি যদি নেগোসিয়েশন প্রসেসে আবার সবাই হচ্ছে পার্টিসিপেট করতে পারে না, এখানে হচ্ছে যে তো যেটা হয় আমার এই মেইন নেগোসিয়েশনের বাইরে অন দ্য সাইড লাইনসে প্রচুর ইভেন্ট হয়, প্রচুর আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। এখানে একটা পজিটিভ দিক হচ্ছে অনেক নলেজের এক্সচেঞ্জ হয়, অনেকে কানেক্ট করে অনেকের সাথে, আপনার হচ্ছে যে নলেজ এক্সচেঞ্জ, কানেকশন, অনেকে হচ্ছে টেক্স দিস অ্যাজ এ ফান্ড রেজিং অপরচুনিটি অ্যান্ড নেক্সট ফান্ডারের সাথে কানেক্ট হওয়ার জন্য অ্যান্ড সো অন আর কি। বাট আই ডোন্ট থিঙ্ক ফর দ্যাট ইজ ওয়ার্থ গোয়িং টু দ্যাট। আপনি হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, আপনি ওখানে যাদেরকে নিয়ে ধরেন যে একটা খুব জ্ঞান গর্ব আলোচনা করলেন, বড় দাগে হচ্ছে পিচিং টু দ্য কোয়ার, আমি তেল মাথায় তেল দেওয়ার মতো, তাই না? তো আপনি যদি যেতে হয় আমাকে মাথায় নিতে হবে যে এখানে নেগোসিয়েশন কী নিয়ে হচ্ছে। আমি যারা নেগোশিয়েট করছে, আমার যদি ধরেন যে বাংলাদেশের মহিলাদের কোনো একটা জেন্ডার ইকুইটি, ইউথদের হচ্ছে যে ভয়েস, অথবা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার, এটা নিয়ে আমি বাংলাদেশের অবস্থান, গ্লোবাল সাউথের অবস্থান নিয়ে আমি একটা ইনফ্লুয়েন্স করব, সেই জায়গাটাতে তখন আমাকে বুঝতে হবে এটার কন্টেন্ট কী নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, নেগোশিয়েটররা এইভাবে কীভাবে প্লেস করবে। এখানে হচ্ছে যে ওইটা নিয়ে তখন আমি হচ্ছে দাবি দাওয়া তুলতে পারি, নেগোশিয়েটরকে প্রেস করতে পারি। দ্যাট শুড বি দ্য পারপাস অফ গোয়িং টু দ্য কপ, রাইট? আমার হচ্ছে যে ওইটা হইলে তখন আপনি কিন্তু পজিটিভলি এই নেগোসিয়েশনগুলো এবং আমরা ইনফ্লুয়েন্স করতে পারেন আর কি, রাইট? জিয়াদ, আমি একটু বলে শেষ করছি। সেটা হচ্ছে যে এই কপে এত লোক যাওয়াটা কেন, এটা কনটেক্সটটা কি আর কি। যেহেতু ক্লাইমেট এটা ইজ এ ভেরি কন্টেস্টেড ইস্যু ইন দ্য সেন্স দ্যার আর ওয়েস্টেড কোয়াটার, ফসিল ফুয়েল অ্যান্ড আদার যে ইন্ডাস্ট্রি আছে,
তারা এটাকে ইনফ্লুয়েন্স করে যেন হচ্ছে যে এমন কিছু করা না হয় দ্যাট ডিসঅ্যাডভান্টেজ দ্যাম, তাদের ইন্টারেস্টের বাইরে চলে যায়। ওইটাকে কাউন্টার দেওয়ার জন্য দেন হচ্ছে এখানে সিভিল সোসাইটি থেকে শুরু করে যারা গবেষণা করে, রিসার্চ করে, এবং সো দ্যাট হচ্ছে যে ওদের ইনফ্লুয়েন্সটা হচ্ছে মিনিমাইজ করতে পারে আর কি। সো ইটস নট এ পিকনিক, ইটস নট এ কাইন্ড অফ আমি গিয়ে একটু আলাপ আলোচনা করলাম, ছবি তুললাম, অ্যান্ড হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে জাস্ট এনার্জি ট্রানজিশন অ্যান্ড হোয়াট নট একটা সুন্দর ক্যাপশন লিখে অনেক লাইক শেয়ার কি বললাম আর্ন করলাম আর কি। তো আমি যে যাচ্ছি আমারও তো একটা বিশাল ফুটপ্রিন্ট আছে এখানে, রাইট? এখন ওইটা যদি হয় তা ওইটা ছিল আপনার কনটেক্সট অফ সিভিল সোসাইটির পার্টিসিপেশন, এঙ্গেজমেন্ট, এবং পার্টিকুলারলি গ্লোবাল সাউথে বাংলাদেশের মতো দেশের তো এখানে একটা রাইটফুল কম্পেনসেশনের ব্যাপার। একটা যেহেতু আমরা বেশি ক্ষতিগ্রস্ত, আমাদের ভয়েসটা যেন স্ট্রঙ্গার হয় এবং আমাদের দাবি দাওয়াগুলো নেগোসিয়েশনে যেন হচ্ছে যে আপনার কি হয়, নেগোসিয়েশন যেন ফুটে আসে। বাংলাদেশের গভর্নমেন্ট যারা ডেলিগেট, যারা বাংলাদেশের হয়ে আপনার হচ্ছে নেগোশিয়েট করছে, তারা যেন ঠিকভাবে বাংলাদেশের মানুষের পার্সপেক্টিভটা তুলে ধরতে পারে, এবং গ্লোবাল নর্থ থেকেও যারা আছে তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে যে সিভিল সোসাইটি গ্রুপরা হচ্ছে যেন চাপে রাখতে পারে, যেন হচ্ছে যে ওরা নেগোসিয়েশনে হচ্ছে যে সার্টেন জিনিসপত্র গিভিএল টু অথবা হচ্ছে যে মেনে নেয় আর কি। ঠিক আছে, তো এটা একটা পার্সপেক্টিভ। আরেকটা হচ্ছে যেটা আমাদের ইউথ হিসাবে বুঝতে হবে, কপ মেকানিজম, এটা তো UNFCCC অথবা UN এর আন্ডারে ফর্ম হয়েছে, এবং এখানে আরো অনেক প্রতিষ্ঠান আছে বড় বড় গ্লোবাল, দে আর ইমবেডেড গ্লোবাল ইকোনমিক আর্কিটেকচারের অংশ। আপনার ধরেন যে বিভিন্ন মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস আছে, রাইট? তো এই প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হওয়া এবং হচ্ছে যে যেভাবে এগুলো শেপড হয়েছে, যেভাবে এগুলো হচ্ছে যে গ্লোবালি স্প্রেড করেছে, এটার একটা পার্টিকুলার কনটেক্সট আছে, একটা পার্টিকুলার পারপাস আছে, রাইট? So if I am not mindful of that architecture, know about that, how do they operate and for what purposes, right? So otherwise আমি just transition বলি আর sustainable বলি আর green বলি, whatever বলি, I am really not understanding the এখানে হচ্ছে politics and হচ্ছে যে real কারা কার এজেন্ডা পুশ করছে। Everyone, if you are in a negotiation, everyone will have their own interest, right? আমার if I go, I will have my own interest as a global south representative. Those who coming from global north, they have their own interest. এখানে fossil fuel industries এর লোকজন যাচ্ছে, বিভিন্ন মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের লোকজন যাচ্ছে, ওরা নেগোসিয়েশনকে ইনফ্লুয়েন্স করছে। সো টু ইয়াং পিপল আউট দেয়ার যারা যাচ্ছেন, ফলো করছেন, আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে কি আমাদেরকে এই পলিটিক্যাল ডাইনামিক্সটা, এই ইন্টারেস্টটা, এটা ভালো করে বুঝতেও হবে when we are demanding, we are pushing. Otherwise যেটা হবে, আমি চোরের সাথে গলা মিলিয়ে তো হচ্ছে যে আমি ক্লাইমেট জাস্টিস বলে হচ্ছে যে there is no point of it, but rather I am normalizing একটা চোরকে যে হচ্ছে যে আপনার হচ্ছে যে কি বলে চুরি করে টোরে তারপরে বলতেছে হচ্ছে যে আমি হচ্ছে যে we want climate justice. What is the point of that, right? Right, amazing. I was just thinking at the moment যে আপনার কাছে কখনো এরকম মনে হয়েছে কিনা যে COP, not only COP, also the other big proximity বা আদার যে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো হয় যেখানে পার্টিরা, এবং বাংলাদেশ তো নিজেও সরাসরি অ্যাটেন্ড করতে পারে না, মাল্টি ব্লকের সাথে অ্যাটেন্ড করতে হয়, এই প্রোগ্রামগুলোতে আপনার কখনো ইটসেলফ ডিজাইন থিঙ্কিংয়ে কখনো ফল্ট মনে হয়েছে যে ডিজাইনটা এমনভাবে করা হয়েছে, কখনো মনে হয়েছে কিনা আপনার জাস্ট আস্কিং যে আমি যতটা এফোর্ট দিই বা আমি যতটা আমার জায়গাতে ঠিক থেকেই যাই, অর ফসিল ফুয়েল কোম্পানি শেল বা শেভরনের মতো কোম্পানিরাও যখন আমার সাথে সেম টেবিলে বসে নেগোশিয়েট করতেছি, দ্য ডিজাইন ইন বিহাইন্ড অর আর্কিটেকচার, যেটার ফলে ওই শেল বা শেভরনে উইন হবে এন্ড অফ দ্য ডে, এরকম কখনো মনে হয়েছে আপনার এই ধরনের প্রোগ্রামগুলোকে বা এই ধরনের মেকানিজমগুলোকে? আপনার মাল্টিল্যাটারাল সিস্টেমসগুলো, পার্টিকুলারলি UN, যেহেতু পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টুতে এটা ক্রিয়েট হয়েছে, এস এ কলোনিয়াল টাইমে এগুলো ক্রিয়েট হয়েছে, এবং এটার আর্কিটেকচার এবং ডিজাইনে এই কলোনিয়াল ইন্টারেস্টকে সার্ভ করার একটা হচ্ছে যে টেন্ডেন্সি কিছুটা এখানে, এটা বাই ডিফল্ট আই উড সে, দিস মাইট সাউন্ড ভেরি প্রভোকেটিভ, বাট আই পার্সোনালি সি ইট। আপনার এখানে হচ্ছে যে দোজ হু আর
পাওয়ারফুল এনাফ যারা হচ্ছে যে আপনার তারা তাদের ইন্টারেস্টে এই প্রসেসটাকে ব্যান করতে পারে। আপনি 190টা দেশের মধ্যে কখনই হচ্ছে আপনার একটা বিষয়ে কনসেনসাস রিচ করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সেকেন্ড হচ্ছে ধরেন যে এই আর্কিটেকচার এই সিস্টেমে আপনার তো অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার হচ্ছে যে কোনো নাই, কোনো সিস্টেম নাই। আপনার সাথে বসে আমি বলে গেলাম যে আমি XYZ করব, ইফ আই ডু নট ডু ইট মানে আমি কি করব, বাংলাদেশ আমি কি করব। এবং এটা সবচেয়ে বড় এক্সাম্পল প্যারিস এগ্রিমেন্টের কথা যদি বলি, প্যারিস এগ্রিমেন্ট থেকে এখন আমরা প্রায় 10 বছর ডিস্টেন্সে আছি, বাট উই কান্ট সি এনি প্রোগ্রেস এন্ড নো ওয়ান ক্যান। গ্লোবাল এমিশনস সিন্স প্যারিস এগ্রিমেন্টের পর থেকে এটা হচ্ছে যে কমে নাই, রাইট। অ্যান্ড দ্যার ইজ যে মডেলিংগুলো করা হয়েছে, দ্যার ইজ নো সাইন অফ মানে হচ্ছে যে খুব ইমিডিয়েট সুন মানে প্যারিস এগ্রিমেন্টের মূল জিসটা হচ্ছে কি আপনার বাই 2050 হচ্ছে যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, বাই এন্ড অফ দিস সেঞ্চুরি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সো বাই নাও অলরেডি উই আর 1.4 ডিগ্রি সেলসিয়াস। সো আমার হচ্ছে যে আমি বাই 2050 কিভাবে হচ্ছে যে আই উইল কিপ ইট বিলো 1.5। সো নাম্বার ওয়ান, দ্য ফার্স্ট টার্গেট ইজ নট গোয়িং টু, আই ডোন্ট সি এনি ওয়ে যে আমরা কিভাবে এটা মিট করতে পারছি আর কি। তো এই যতগুলো দ্য মডেলিং আই এম ফ্যামিলিয়ার উইথ, সাম অফ দ্য টপ আর্থ সিস্টেম সায়েন্টিস্ট এবং সোশ্যাল সায়েন্টিস্টরা এখানে কন্ট্রিবিউট করেছে, সেখানে হচ্ছে যে এক্সিস্টিং ইকোনমিক স্ট্রাকচার এবং যেখানে হচ্ছে যে এবং পলিটিক্যাল ন্যারেটিভ, ইটস গ্লোবাল সাউথ গ্লোবাল নর্থ, যেখানে হচ্ছে জিডিপি ইজ দ্য প্রাইম ড্রাইভার। দ্যাট মিনস হচ্ছে আমার গ্রোথ অ্যাট এনি কস্ট, নো ম্যাটার ক্লাইমেটের কী হলো, এনভায়রনমেন্টের কী হলো, হিউম্যান রাইটসের কী হলো। এই ইকোনমিক আর্কিটেকচারকে ইনট্যাক্ট রেখে, গ্রোথকে পলিটিক্যাল ন্যারেটিভের সেন্টারে রেখে আমার খুব কঠিন হয় দেখতে। এবং শুধু আমার না, এটা আমি অনেক গ্লোবালি খুব রেনাউন্ড যারা হচ্ছে যে থট লিডার আছে তারাও দেখতে পাচ্ছে না আমরা কীভাবে হচ্ছে যে কী বলে ক্লাইমেট প্যারিস এগ্রিমেন্টটা হচ্ছে যে realistically possible to achieve it আর কি। সো আমি I don't sugarcoat it by saying যে হচ্ছে যে আমি খুব অপটিমিস্টিক না হয়ে যাবে, আমার খুব রেভলিউশনারি টেকনোলজি চলে আসবে, ওইটা দিয়ে হচ্ছে যে আমি আমার ইমিশন কমায় ফেলবো একেবারে খুব কিছু। বাট এটা খুব লিনিয়ার রিডাকটিভ ওয়ে অফ লুকিং অ্যাট ইট দ্য প্রবলেম, যে হচ্ছে টেকনোলজি দিয়ে আমি হচ্ছে যে কার্বন কমায় ফেলবো। বাট ইটস এ মোর ডিফিকাল্ট কমপ্লেক্স হোলিস্টিক প্রবলেম অফ হচ্ছে যে আমি যে 9টা বাউন্ডারিজের কথা বলছি, it's a question of হচ্ছে যে biodiversity, it's question of what's the health of our soil, our air, our entire ecosystem. It's not just very carbon specific greenhouse gas, that's one aspect of it. Climate is আপনার হচ্ছে যে is a kind of a threat multiplier হিসাবে কাজ করছে, but আমার economic infrastructure and architecture is built in a way যেটা হচ্ছে আমার যে consumption driven, more consumptions, that at the heart of the problem. So until and unless there is a major rethinking, restructuring of our global economic architecture, যেখানে হচ্ছে যে well-being should be at the center, I find it very difficult to see how আমরা হচ্ছে যে আপনার এই প্যারিস এগ্রিমেন্টের যে গোলটা আমরা সেট করেছি গ্লোবালি সেটা অ্যাচিভ করতে পারবো। আপনি সেকেন্ড হচ্ছে আপনার এখানে এটার অ্যাকাউন্টেবিলিটির কোনো এই গ্লোবাল গভর্নেন্সে অ্যাকাউন্টেবিলিটির কোনো মেকানিজম এখন পর্যন্ত নাই। কেউ যদি এটা ফ্লন্ট করে, কেউ যদি ব্যাক আউট করে, ইফ ইট ইজ এ পাওয়ারফুল স্টেট, নোবডি কুড মানে হচ্ছে যে তাকে হচ্ছে যে অ্যাকাউন্টেবল করতে পারবে না, রাইট? এবং সেটা আমরা দেখছি রিসেন্টলি আমেরিকা ট্রাম্পের এক্সাম্পল, ইউএস ইজ ব্যাকড আউট। এবং ইউএস যদি থাকতো আপনার ধরেন যে ট্রাম্প প্যারিস এগ্রিমেন্ট থেকে উইথড্র করে নাই, আপনি দেখবেন যে ইন টার্মস অফ দ্যার কন্ট্রিবিউশনস টু গ্লোবাল ক্লাইমেট ফাইন্যান্সিং ওটা সিগনিফিকেন্টলি বাড়ে নাই। সো দেয়ার মাইট বি এ থট যে হচ্ছে যে এটা ট্রাম্পের কারণে অথবা XYZ লিডার ওই দেশে আসছে, বাট ইন জেনারেল অলসো যে পরিমাণ ফাইন্যান্সিং দরকার এবং এখানে যে টেকনোলজির যে ট্রান্সফার দরকার, ইউ ডোন্ট সেল টু মি জাস্ট সোলার অ্যান্ড উইন্ড, টেকনোলজি বিক্রি করবা। আই নিড গ্লোবাল সাউথের এই জাস্ট ট্রানজিশনের জন্য তাদের এই টেকনোলজির ওনারশিপ লাগবে। You will have to tell যে হচ্ছে যে how to do it, because টেকনোলজি ডেভেলপ করা একটা অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যাপার, এটা অনেক সময়ের ব্যাপার, এখানে অনেক রিসার্চ ডেভেলপমেন্ট আছে। বাট আমার যে ক্রাইসিসটা, আর্জেন্সিটা ইজ ইমিডিয়েট। উই হ্যাভ এ ভেরি স্মল উইন্ডো টু রিভার্স ব্যাক আপনার হচ্ছে যে। তো এই কারণে হচ্ছে যে ওই জিনিসগুলোতে কিন্তু হচ্ছে যে এটা নো ম্যাটার এটা গ্লোবাল নর্থে কনজারভেটিভ গভর্নমেন্ট অথবা হচ্ছে যে লিবারাল গভর্নমেন্ট, আমি খুব দেখি না ইন দেয়ার অ্যাকশন যে তারা হচ্ছে যে
কি বলে ইন রিওটরিক probably, but in practice very little difference actually out there. আমরা একটা খুব সুন্দর ডিসকাশন হচ্ছিল অ্যাবাউট যে আমাদের গ্যাপগুলো নিয়ে, বিশেষ করে অলসো আমাদের কেন ক্যাশ আউট করতে পারতেছি না সামটাইমস ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোকে। আমরা আরেকটা লাস্ট একটা কোশ্চেন আমরা একটু আলাপ করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশে যদি আমরা দেখি অনেকগুলো ইউথ অর্গানাইজেশন কাজ করতেছে। আপনি নিজে একটা ইউথ অর্গানাইজেশনে অনেক আগে থেকে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল জাস্টিস, স্পেশালি ইকুইটি, অলসো আমাদের একটা স্টুয়ার্ডশিপ তৈরি করা ইউথদের মধ্যে খুব আর্লি এজ থেকে, এবং সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, সেটা কখনো কখনো বিজনেসে হতে পারে, কখনো কখনো কমিউনিটি ইনিশিয়েটিভ হতে পারে। এগুলো আপনি বড় একটা সময় কাজ করেছেন। আমরা আপনার সাথে যেই আলাপটা একটু করতে চাই যে ওভারঅল আমাদের ইউথদের স্টুয়ার্ডশিপটা কেমন হওয়ার কথা আসলে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে, অলসো ইউথদের লিডারশিপটা কেমন হওয়ার কথা ছিল, সেটাকে আমরা এখন 25 সালে এসে পাচ্ছি কি না, নাকি ইউথদের লিডারশিপটা বা ইউথরা এনভায়রনমেন্ট জাস্টিস সেক্টরে যেভাবে যুক্ত হচ্ছে এটাতে আপনি একটু গ্যাপ দেখেন কোনো জায়গাতে। অলসো হোয়াট ইজ ইউর সাজেশন অ্যাজ এন ইউ আর ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দ্য কোর অর্গানাইজেশন BYEI। সো আপনার ওখানে দেখার সুযোগ হয়েছে বাংলাদেশের বিভিন্ন এরিয়ার ইউথদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সেই সবগুলো মিলে আপনার কাছে একটু শুনতে চাই যে ইউথদের স্টুয়ার্ডশিপ, লিডারশিপ ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস, বায়োডাইভার্সিটি, এই জায়গাগুলোতে কেমন হওয়ার কথা আসলে। হ্যাঁ, আমি যেটা বলবো প্রথমে সেটা হচ্ছে যে যেহেতু ইয়ুথ নিয়ে প্রশ্নটা আর কি, যেটা সবাই হয়তো করতে পারে না, ইয়ুথের একটা বড় পজিটিভ দিক হচ্ছে ওরা রিথিঙ্ক করতে পারে, রিইমাজিন করতে পারে, এবং মেইন স্ট্রিমের অনেক লিমিটেশনস এবং চ্যালেঞ্জকে এগুলোকে আমরা কোয়েশ্চেন করতে পারি। তো হচ্ছে আমার একটা বড় জায়গা যেখানে দেখি, আমি মনে করি বাংলাদেশের ইয়াং পিপল যারা ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট এই স্পেসটাতে বা ইন জেনারেল অন্য স্পেসটাতে হচ্ছে যে কাজ করছে, সেখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে কার ইন্টারেস্টটা কী। এখানে ইন্টারেস্টটা বোঝার একটা লেন্স হচ্ছে যে এখানে পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে বা পলিটিক্যাল ইকোলজির লেন্স দিয়ে আমি জিনিসগুলো বুঝতে পারি। রাইট, কেউ যদি ডোনার, তার ইন্টারেস্টটা কী। আমার পলিটিক্যাল পার্টিস, তার একটা হচ্ছে যে ইন্টারেস্ট আছে। আপনার হচ্ছে কেউ যদি এক্সপার্ট হয়, মানে কোনো একটা সাবজেক্ট এক্সপার্ট, তারও একটা হচ্ছে যে কি বলে একটা ইন্টারেস্ট থাকতে পারে আর কি। রাইট, তো কিছুদিন আগে অন্য একটা আলোচনায় বাংলাদেশের খুব রিনাউন্ড একজন ইকোনমিস্ট, আই রেসপেক্ট ভেরি ওয়েল, তো উনি যেটা সামারি আকারে বলছিলেন যে বাংলাদেশের প্রাণ প্রকৃতি রক্ষা করার জন্য এখানে 3টা গ্রুপের ইন্টারেস্টকে প্রাণ প্রকৃতি সুরক্ষার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করতে হবে। একটা হচ্ছে যে বাংলাদেশের যারা নীতিগত জায়গা থেকে, পলিসি জায়গা থেকে, বাংলাদেশে যারা ব্যুরোক্রেটস আছেন, তারা তো বাংলাদেশের পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করেন। রাইট, পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করার মেইন কাইন্ড অফ ইন এ ওয়ে তারা ডিজাইনও করেন, যেহেতু টেকনিক্যাল অনেক ইনপুটের ব্যাপার থাকে, আবার এটা এনশিওর করা যেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। এখানে যে আমাদের কর্পোরেট বিজনেসের একটা বিশাল হচ্ছে যে আপনার হচ্ছে যে ইন্টারেস্ট আছে, তারা অনেক সময় গভর্নমেন্টকে, পলিসি মেকারকে ইনফ্লুয়েন্স করে সো দ্যাট দেয়ার ইন্টারেস্ট হচ্ছে যে সার্ভ করে এটি। থার্ড, উনি বলেছেন যে বাংলাদেশে এক্সপার্ট যারা আছে, রাইট, দেখবেন যে আপনার এই গভর্নমেন্ট আসলে ওই এক্সপার্ট, এই গভর্নমেন্ট আসলে আপনার ওই এক্সপার্ট। আবার এক্সপার্টরা হচ্ছে যে এই পলিসি মেকারসদেরকে গিয়ে বিভিন্নভাবে হচ্ছে যে বোঝানোর চেষ্টা করে, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, এবং ওটা অনেক সময় হচ্ছে নিজের ওন ইন্টারেস্টকে সার্ভ করার জন্য, নট নেসেসারিলি এজ পিপল, প্ল্যানেট, প্রাণ প্রকৃতি, পরিবেশ ইজ নট এট দ্য সেন্টার। সো আমাদের বাংলাদেশের ইয়াং পিপলদেরকে প্রাণ প্রকৃতি, পরিবেশ নিয়ে যদি কাজ করতে হয়, এই জায়গাটাতে খুব ক্রিটিক্যালি লুক চিন্তা করতে হবে, এখানে পুশ করতে হবে। যখন আমরা দেখব যে বাংলাদেশের পলিসি মেকার যারা আছে, ফিউচার পলিটিশিয়ান যারা আছে, তারা প্রাণ প্রকৃতি, পরিবেশ, মানুষের কথা চিন্তা না করে কোনো একটা ইন্টারেস্ট গ্রুপের পারপাস সার্ভ করার জন্য হচ্ছে তাদের পলিসি নেয় অথবা ওইভাবে কাজ করে, ওই জায়গাটাতে হচ্ছে যে আমাদেরকে ইয়াং পিপল হিসাবে আমাদেরকে ভয়েস তুলতে হবে, দাবি তুলতে হবে, পুশ ব্যাক করতে হবে।
আমি বুঝাতে পারলাম কিনা। আর আরেকটা হচ্ছে যে ইয়াং পিপল হিসাবে আমাদের তো হচ্ছে যে কোন স্কেলে কাজ করতে পারবো সেটার একটা হচ্ছে যে কি বলে লিমিটেশনস আছে, যেহেতু রিসোর্সের একটা ঘাটতি আছে, ক্যাপাসিটিরও ঘাটতি আছে। তো আমি যেটা মনে করি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্মল স্কেলে, ছোট পরিসরে যদি কোনো টাইপের অথবা যে কোনো একটা বিষয়ে হচ্ছে যে একটা সলিউশনসকে ইয়াং পিপলরা করতে পারে, ডেভেলপ করতে পারে, তাহলে কিন্তু এটা একটা উদাহরণ হয়ে যায় যেটা নিয়ে ন্যাশনাল লেভেলে হচ্ছে অ্যাডভোকেসি করা যাবে, ন্যাশনাল লেভেলে হচ্ছে যে এটা নিয়ে আলাপ আলোচনা করা যাবে। এবং সেই জায়গাটাতে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আগের আলোচনায় এসেছে, সেটা হচ্ছে যে সেখানে আমাদের কমিউনিটি কীভাবে কমিউনিটিটাকে ওন করতে পারে এবং এটা একটা কমিউনিটির ইন্টারেস্টটা যেন হচ্ছে যে সার্ভ করতে পারে। প্রজেক্ট এরকম না যে হচ্ছে আমি কিছু ফান্ডিং পেয়েছি, এক জায়গায় গিয়ে হচ্ছে যে একটা ওয়ান অফ হচ্ছে আমি রাস্তা পরিষ্কার করে দিলাম, একটা বিম স্থাপন করে দিলাম, বা হচ্ছে গাছ লাগালাম অথবা কিছু আর কি। বাট রাদার কমিউনিটি কিভাবে ওদের প্রবলেম আইডেন্টিফাই করে, ওদের নিডকে আইডেন্টিফাই করে, ওই জিনিসটা করার জন্য কমিউনিটির কি সাপোর্ট দরকার, ইয়াং পিপলরা যদি এই কমিউনিটির সাথে কাজ করে ওদেরকে হচ্ছে এই এজেন্সিটা দেয় যে ডিসাইড করার জন্য, ওই প্রসেসে সাপোর্ট করে, তাহলে যে প্রবলেমগুলো সলিউশনসগুলো করা হবে ওইগুলো আমি দেখি যে লং টার্মে খুব মানে সাস্টেন করার আমার অভিজ্ঞতা থেকে হচ্ছে যে খুব বেশি থাকবে আর কি। এই একটা জায়গা সেখানে হচ্ছে যে আমার ইয়াং পিপলরা এক্সাম্পল সেট করতে পারে, আমি যদি সত্যিকারে হচ্ছে যে স্টুয়ার্ডশিপ চর্চা করতে চাই আর কি। আর প্রথম পয়েন্টটার সাথে যে হচ্ছে যে এই আমার অ্যাক্টিভিজমটা শুধুমাত্র হচ্ছে যে শুধু চিল্লাপাল্লা দিয়ে হচ্ছে যে হবে না, এখানে ইট হ্যাজ টু বি গ্রাউন্ডেড ইন নলেজ। তো আমার জন্য এবং সবার জন্য যারাই স্পেসে কাজ করে আমাদের একটা লার্নিং মাইন্ডসেট থাকতে হবে আর কি। আমি অনেক কিছু জানি যেগুলো হচ্ছে যে হয়তো একটু ভাষা জানি, পার্শিয়ালি জানি, তো এই হিউমিলিটি থাকা এবং হচ্ছে কন্টিনিউয়াসলি লার্নিং মাইন্ডসেট থাকা, যেটার উপর বেস করে হচ্ছে আমি আমার হচ্ছে যে অ্যাক্টিভিজম করব। আমি 5 বছর আগে কিছু বিষয় একটা হয়তো জেনেছি, কিন্তু এখন 5 বছর পরে দেখে এসে না এটার একটা ভিন্ন একটা পার্সপেক্টিভ আছে, এখানে মোর একটা হোলিস্টিক ভিউ আছে, নতুন রিসার্চ এসেছে যেটা আমাকে ইজ টেলিং মি সামথিং। এবং যখন বাংলাদেশে জলবায়ু পরিবেশ নিয়ে আন্দোলন করব, অ্যাক্টিভিজম করব, এটার গ্রাউন্ডিংটা, ফাউন্ডেশনটাও যেন হচ্ছে যে সলিড হয়, ইটস নট আউট অফ থিন এয়ার। আমি কোথাও হচ্ছে যে কেউ আমাকে একজন বলেছে, আমি লাভ দিয়ে হচ্ছে যে আমি ওই ইস্যুতে হচ্ছে জাম্প করে ফেললাম আর কি। তো এইটা হচ্ছে আই থিঙ্ক মুভিং ফরওয়ার্ড, যদি নতুন বাংলাদেশের কথা বলি, রিইমাজিনিং বাংলাদেশের কথা বলি, পান প্রকৃতি সুরক্ষার কথা বলি, তরুণদের এখানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ আমি দেখেছি ওল্ডার জেনারেশনসের মাইন্ডসেট অ্যাপ্রোচ অ্যান্ড ওয়ার্কিং স্টাইল চেঞ্জ করা ভেরি 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 ডিফিকাল্ট। বাট যদি ইয়াং পিপলদেরকে এটা করা যায় তাহলে এটা আমার 10, 15, 20, 30 ইয়ার্স ডাউন দ্য লাইন একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পারবো মনে হয়। রাইট। এটার সাথে জাস্ট খুব সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন, যে আপনি বলছিলেন যে ইউথদের হিউমিলিটিটা থাকা টু লার্নিং সামথিং নিউ, সেটা ফ্রম বুক, ফ্রম দ্য কমিউনিটি, ফ্রম দ্য রিসার্চ পেপার, ফ্রম জার্নাল। আপনার কাছে কখনো মনে হয়েছে যে আমাদের ইউথদের যেই মাইন্ডসেটটা এই মুহূর্তে কাজ করতেছে, যদিও আপনি বলেছেন যে রিডিজাইন, রিথিঙ্কিং এবং রিইমাজিন করার একটা অ্যাবিলিটি প্রচণ্ড পরিমাণে আছে, যেটা আমাদের অ্যাডাল্টদের হয়তো একটু কিছুটা কম আছে, বা নতুন কিছুকে হার্নেস করার ব্যাপারটা, কিন্তু এর পাশাপাশি আপনার কখনো এটা মনে হয়েছে বা কখনো ফিল করেছেন কিনা, বা আপনার মতামত এ ব্যাপারে একটু জানতে চাই, যে আমাদের কলোনিয়াল যে লিগেসিটা ছিল, আপনি ইউএনের কথাও ইভেন বলেছেন যে ইউএনের ডিজাইনে পর্যন্ত কলোনিয়াল লিগেসিটার হয়তো সম্ভাবনা রয়ে গেছে, বাট বর্তমানে আমাদের ইউথদের মধ্যে বা ইউথদের এনভায়রনমেন্টাল সেক্টরে কাজ করার সময়েও এই যে কলোনিয়াল লিগেসিগুলো বা কলোনিয়াল মাইন্ডসেটগুলো, এটাকে কিছুটা এখনও ইউথদের মধ্যেও আছে কিনা, বা আপনি কখনো এরকম দেখেছেন কিনা? একটা বিষয় যেটা হচ্ছে যে ধরেন যে ইন দ্য কলোনাইজেশন প্রসেসে বাংলাদেশ এবং গ্লোবাল সাউথের অনেক জায়গায় সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে আপনার ফিজিক্যাল ফর্মে অফকোর্স ইটস নট এনিমোর কলোনি, রাইট, কলোনাইজাররা চলে গেছে, বাট এখানে আমার প্রতিষ্ঠান, মাইন্ডসেট, এই জায়গাগুলোতে তো ওইটার ফুটপ্রিন্ট হচ্ছে আপনার রয়ে গেছে আর কি, রাইট। তো এটা ধরেন যে আপনি কিভাবে বুঝবেন, ধরেন আমি যদি হচ্ছে যে
এই যে কালো চামড়া ব্রাউন চামড়া নিয়ে কোনো একটা কথা বলি, এটার যতটা না ওয়েট, যতটা না গুরুত্ব ইম্পর্টেন্স কেউ দিবে ইন জেনারেল, আপনি দেখেন যে সাদা চামড়ার কেউ এসে যদি একটা খুব রাবিশ কথাও বলে, তাহলে দেখবেন যে ওইটার গুরুত্ব অনেক বেশি। এবং আমি একটা জিনিস একটু থামাচ্ছি, পরিবেশ নিয়ে ফটো অপ করার জন্য আমার হচ্ছে যে খুব আকাঙ্ক্ষা, খুব এটা দিয়ে অনেক লাইক শেয়ার আপনার আসে। এবং যে কোনো প্রোগ্রামে ভাই আমি দেখেছি যে একটা হয়তো ফার্মার এসছে, সে হয়তো খুব সুন্দর একটা ইন্ডিজিনাস নলেজের কথা বললো, ফ্যান্টাস্টিক একটা সলিউশন, সেটা হয়তো ইন্টারজেনারেশনাল ওয়েতে করে আসতেছে। অ্যান্ড পাশাপাশি একটা হয়তো কেউ একজন বাহির থেকে কনফারেন্স থেকে বললো, যে কথাগুলো প্রচণ্ড মুখস্থ কিছু কথা বললো, জাস্ট প্রোগ্রামটা শেষ হওয়ার পরে সব ইউথগুলো এই সেকেন্ড স্পিকারের সাথে কি সেলফি তোলে কিন্তু, রাইট, আমরা তুলি। সো ওই মাইন্ডসেটটাও আছে আমাদের ইভেন্ট। ওইটাই আর কি। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আমাকে, তো আমাদের তো ধরেন যে প্রাতিষ্ঠানিক মাইন্ডসেটের যে একটা কলোনাইজেশন, ওইটা থেকে তো আমরা এখনো বের হতে পারি নাই। খুবই আমি বলবো যে হচ্ছে যে এমবেডেড ওই জায়গাটাতে আর কি আপনার আর কি। তো এইখানে আমার চিন্তাটা বা দৃষ্টিভঙ্গিটা যেটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যাজ এ ইয়াং পার্সন হিসাবে যদি আমি স্পেসটাতে কাজ করি, তাহলে আমাকে একটু সতর্ক হতে হবে, কগনিজেন্ট হতে হবে, যেন আমি কো-অপ্ট হয়ে না যাই অন্যের দ্বারা, রাইট? ধরেন যে আমি প্রচুর ইভেন্টে যাওয়ার জন্য আমি আমন্ত্রণ জানানো হয়, বাট আমি কোনো ফিল করি না যে অনেক সময় ওই জিনিসগুলো যাওয়ার জন্য, কারণ আমি দেখেছি অনেক জায়গায় যে এখানে ইউথ একজন স্পিকার লাগবে, এর জন্য হচ্ছে যে টিক মার্কস দেওয়া যে ঠিক আছে এসে, কিন্তু ইউথদেরকে তো ইউথদের এজেন্সিও দিতে হবে, তারা কি বলছে, তাদের পার্সপেক্টিভটা কি, এটা তো একটা যে একটা নিউ জেনারেশন একটা ডিফারেন্ট সোশ্যালাইজেশন প্রসেসে বড় হচ্ছে, টেকনোলজির একটা বিশাল ভূমিকা আছে। ওরা কি চিন্তা করছে, কি পার্সপেক্টিভে চিন্তা করছে, ওইটাও তো অ্যাক্টিভলি লিসেন করতে হবে। শুধু বলে যে হচ্ছে যে মানে কি বলে ইউথরা সব কিছু করবে, এটা বলার মধ্যে লিমিটেড, বাট ইউথদেরও তো অনেক লিমিটেশনস থাকতে পারে, তাই না? এখানে সীমাবদ্ধতা, যেহেতু এটা খুব আর্লি স্টেজের লাইফ, এখানে উইজডমের সীমাবদ্ধতা থাকতে পারে, জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে। তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে যে মাথায় নিতে হবে, যে হচ্ছে যে আমি যেন কো-অপ্টেড হয়ে না যাই, আমাকে যেন কেউ ব্যবহার না করে, যেন আমি টোকেন হয়ে যাই আর কি, যে আমি টোকেনিস্টিক ওয়েতে হচ্ছে যে আমি আপনার হচ্ছে ইউজড হবো আর কি। এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ আর কি। আমি অনেক দেশের ইউথদের সাথে কি বলে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে আর কি। তো আমি পেয়েছি অনেক জায়গার ইউথরা খুবই স্ট্রং, এবং হচ্ছে এটা স্ট্রং ইন দ্য সেন্স হচ্ছে যে আপনার এই সাবজেক্ট ম্যাটারটা সম্পর্কে হচ্ছে যে খুব ভালো জানে, বুঝে, কিউরিয়াস, এবং জেনুইনলি একটা বিষয় হচ্ছে যে পুশ করার জন্য তাদের পক্ষে যেন যায়, ভালো যেন হয়, ওইটা আদায়ের পক্ষে তারা হচ্ছে যে খুব স্ট্রুবর্ন আর কি। ইটস নট জাস্ট হচ্ছে যে আমি একটা ইভেন্ট করলাম, ইভেন্ট অ্যান্ড প্রোগ্রাম তো হচ্ছে যে আপনার প্রচুর হয় ইউথদেরকে নিয়ে এসে, বাট ইট শুডেন্ট বি দ্য ইন গোল ইভেন্ট করাটা। ইভেন্ট ইজ পার্ট অফ ইট। আপনি একটা কোনো উদ্দেশ্য আপনার নিয়ে আসতে চাচ্ছেন, পারপাস। আপনি বাংলাদেশের এই ধরেন যে সিবিডির প্রসেসে আপনার হচ্ছে যে এখানে জীববৈচিত্র্যের বিষয়টা যেন নেগোসিয়েশনে আসে, বাংলাদেশের পার্সপেক্টিভগুলো নিয়ে আসে, ওটার একটা প্রসেস, একটা ইভেন্ট হতে পারে, একটা কনফারেন্স হতে পারে, সামিট হতে পারে, রাইট? সো আমি যেটা খুব আমাকে ফ্রাস্ট্রেট করে, আমি যেটা বাংলাদেশের ল্যান্ডস্কেপে দেখি, যে ইভেন্ট করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যদি ইভেন্ট করাটা মূল উদ্দেশ্য না হয়, তাহলে আমি আপনার ইভেন্টটা কেন করছেন এটা নিয়ে আপনি অনেক চিন্তা ভাবনা করবেন আগে, এটার অনেক ব্যাকগ্রাউন্ড রিসার্চ করবেন, এটা নিয়ে আপনি হচ্ছে যে কি ধরনের আলোচনা হবে, কি ধরনের জিনিসপত্র হবে, এবং ওই আলোচনাগুলো করে পরবর্তীতে নেক্সট স্টেপসটা কি, এটা কাকে জানানো উচিত, কার সাথে আপনি অ্যালাইশিপ করবেন। আপনার এখানে তো অফকোর্স কোনো এনিমিও থাকতে পারে, তাকে আপনি কিভাবে ট্যাকেল করবেন, আপনার হচ্ছে যে এটা কোথায় পাবলিশ করবেন, গভর্নমেন্টের রোলটা কি, প্রাইভেট সেক্টরের রোলটা কি, তারা কিভাবে এই জায়গাটাতে তাদেরকে অনবোর্ড করবেন এই পার্টিকুলার চেঞ্জটা নিয়ে আসার জন্য। তো এইভাবে আমার মনে হয় আমাদের
আমাকে সহ আমার তো যারা স্পেসে কাজ করছেন সবাইকে চিন্তা করতে হবে। শুধু যদি আমি আমার ইভেন্ট করার জন্য হচ্ছে যে ইভেন্ট করতে হয়, আমাকে কেউ এসে বললো যে হিয়ার ইউ গো, তোমাকে 5,000 টাকা দিলাম, তুমি একটা ইভেন্ট করো, আমি ঝাঁপিয়ে পড়লে ইভেন্ট করে ফেললাম, খুব সুন্দর ছবি টবি চলে আসলো, অ্যান্ড দেন এটা নিয়ে পাবলিসাইজ করলাম আর কি। আমি দেখি না এটার কোনো হচ্ছে যে খুব মানে মিনিং আছে আর কি। রাদার এটা কিন্তু আমার প্রাণ প্রকৃতির পরিবেশের ধ্বংসে আমি আরও কন্ট্রিবিউট করছি, অলসো দেখাচ্ছে এটাকে মানে ইটস এন কাইন্ড অফ এ নয়েজ। সো নয়েজ যেটা ইউথদের আরও বড় ফোকাস থেকে কখনো কখনো ইভেন্টগুলো, একটা ইভেন্টে জয়েন করাটাকেই মেইন গোল চুজ করাটাকে একটা ওয়ার্ক এজ এ নয়েজ টু ডিস্ট্র্যাক্ট ফ্রম দ্য মেজর থিংস, মেজর গোলস কাইন্ড অফ সামটাইমস মেবি। আমি ধরেন যে একটা আলোচনা এই সপ্তাহে কার সাথে কথা বলার প্রসঙ্গে বলেছি যে আমি একটা কনভারসেশন দেখেছি যে হচ্ছে যে এই যে কপ যেখানে হচ্ছে এখানে যাওয়াটা এবং হচ্ছে যে অনেক এক্সপেন্সিভ, টিকেট এক্সপেন্সিভ, থাকা খাওয়া এক্সপেন্সিভ, অ্যাকোমোডেশন, ফুড এক্সপেন্সিভ। তো আমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে যে আপনি যান নাই, আমি কেন যাব, হোয়াটস দ্য পয়েন্ট, আমি ওখানে গিয়ে করবোটা কি? আমি তো হচ্ছে যে ক্লাইমেট নেগোসিয়েশন প্রসেসে আমি হচ্ছে যে কোনো পার্টিসিপেট করছি না, খুব ক্লোজলি ফলো করছি না, দ্যাটস নট মাই কাইন্ড অফ এক্সপার্টিস। আমি ওখানে সাইড লাইনে গিয়ে 2টা প্রোগ্রামে পার্টিসিপেট করে আমি কী করবো, মানে কী করবো? তো আমার যাওয়ার উদ্দেশ্যটা কিছু যদি থাকে, আমি তো এখান থেকে বসে যদি কোনো নলেজ এক্সচেঞ্জ হয়, দিস ইজি টু ডু। আমার এখান থেকে আমি অনলাইনে কানেক্ট করে হচ্ছে যে আমি নলেজ এক্সচেঞ্জটা আমি করতে পারছি আর কি। তো এই যে একটা আমি দেখলাম যে বেলেমে হচ্ছে খুব এক্সপেন্সিভ, আমরা যেতে পারছি না, তো আমি যদি যেতেও পারি আমি করবোটা কি? ইফ ইউ রিয়েলি হ্যাভ এন ইম্পর্টেন্ট স্টেক দেয়ার, যে আপনি ইনফ্লুয়েন্স করছেন, আপনি in a positive way তে there are particular issues track you are following, যেখানে আপনি really significant contribution করতে পারবেন, পুশ ব্যাক করতে পারবেন, আপনার হচ্ছে দাবি দাওয়া তুলতে পারবেন, গ্লোবাল লাইমলাইটে জিনিসটাকে নিয়ে আসতে পারবেন, অফ কোর্স ইউ শুড গো, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট এভার কস্ট ইজ। বাট আমার যদি কোনো না থাকে, আমি শুধু এই কনফারেন্সে পার্টিসিপেট করে করবোটা কি? হ্যাঁ, মানে ইন্টারেস্টিং। গতকাল আমি সমকালে একটা নিউজ দেখেছি সিমিলার, যে লাস্ট কপে প্রায় গিয়েছিল 50,000-এর কাছাকাছি, এবারে যাচ্ছে 12,000। বাট এটাকে একটা লুপহোল হিসেবে দেখানো হচ্ছে যে এবার কপের একটা দুর্বলতা, বেশি মানুষ যেতে পারতেছে না, এবং বাংলাদেশ থেকেও সেম। তার মানে কপে যেতে পারতেছে না, দ্যাটস এন ইনজাস্টিসের মতো এখন দেখানো হচ্ছে যে যেতে পারতেছে না কষ্টের কারণে। বাট একটা ফেয়ার পয়েন্ট আছে সেখানে, হচ্ছে যে পার্টিসিপেশনটা তো জরুরি। আপনি ধরেন আপনার কোনো একটা বিষয় যদি স্টেক থাকে, তো আপনি যদি ওই প্রসেসটাতেই পার্টিসিপেট করতে না পারলেন, তাহলে হয়তো আপনাকে বাদ দিয়ে অনেক কিছু করে ফেলবে আর কি। তো এটা তো ফেয়ার হবে না। আমি ওই জায়গাটাও বুঝতে পারছি, কিন্তু হচ্ছে যে বাট আমি যে জিনিসটা দেখছি অনেক ফেয়ার হোলসেল বাংলাদেশে। আমি তো গিয়েছি, আমি জানি কত মানুষজন হচ্ছে নেগোসিয়েশন ফলো করতে যায়, কি হয় কতজন জানে, আর কতজন হচ্ছে সাইড ইভেন্টে পার্টিসিপেট করতে যায়, এবং কী ধরনের আলোচনা হয় যেগুলো in terms of substance আমি personally find it very very objectionable in terms of content and যা আলোচনা হয় আর কি, এবং এই নিজেদের মাঝে হয় আর কি, আপনার নিজেদের মাঝে। এবং দিস সেম সেট অফ পিপল ঢাকাতে গত 1 বছরে মিনিমাম হচ্ছে 100 বার হচ্ছে যে এই আলোচনাটা করেছে আর কি। ট্রানজিশন দরকার, আমার টাকা পয়সা দরকার, গ্লোবাল নর্থ টাকা দিচ্ছে না, গ্লোবাল সাউথ হচ্ছে যে কি বলে অনেক টাকা পয়সা আমাদের দরকার, অফকোর্স দরকার ডেফিনেটলি আর কি। বাট আমি কখনো এই খুব রেয়ারলি দেখেছি যে হচ্ছে যে বাংলাদেশের নিজস্ব যে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের টাকা আছে, এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে এর অধিকাংশ টাকাই হচ্ছে মিসঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, মিসইউজ হয়েছে। আমি বাংলাদেশের জলবায়ু আন্দোলনের কর্মীদের, নেতাদের এবং হচ্ছে যে এক্সপার্টদের কখনো বলতে শুনি নাই এটার অ্যাকাউন্টেবিলিটি এখন পর্যন্ত কেন এনশিওর করা হয়নি। এবং বাংলাদেশে তো এই মুহূর্তে একটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যেটা নন পলিটিক্যাল এবং এখানে এক্সপার্ট দ্বারা হচ্ছে যে রান আর কি। এখন পর্যন্ত কেন একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ হয় নাই যে জলবায়ু পরিবর্তনের টাকা কোথায় ব্যয় করা হয়েছে, কারা করেছে, কি করেছে, এবং এটার আউটকাম বা আউটপুট কি হয়েছে এখন পর্যন্ত। দিস আর মাই ট্যাক্স পেয়ার মানি। আমার টাকা দিয়ে যদি এখানে হচ্ছে যে প্রজেক্ট করা হয়, তাহলে মানে আমার রাইট আছে এটা জানার, তাই না? তো এটাও তো একটা অ্যাক্টিভিজমের অংশ, এটাও তো একটা হচ্ছে যে কি বলে একটা জলবায়ুর যে এই জাস্ট ট্রানজিশনের প্রশ্নে আমার যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত যারা, তারা যেন হচ্ছে ন্যায্য পাওনাটা পায়, যেন এই যে প্রজেক্টগুলো করা হচ্ছে তারা বেনিফিটেড হয়, তাই না? তাহলে আমাদের জলবায়ু কর্মীদের, আমাকে, আপনাকে এবং যারা এই স্পেসে আছে, আমাদেরকে অলসো আমাদের আমার দেশে হচ্ছে যে আমার বাংলাদেশে যেই হচ্ছে যে
এই যেখানে অ্যাকাউন্টেবিলিটির ঘাটতি আছে, জবাবদিহিতার ঘাটতি আছে, এখানে ট্রান্সপারেন্সির ঘাটতি আছে, এখানে হচ্ছে যে এই গভর্নেন্স মেকানিজমটা হচ্ছে যে এখানে বিশাল বিশাল ঘাটতি আছে, যে কারণে জলবায়ু এবং ক্লাইমেটের অনেক সংকট আরো প্রবলতর হচ্ছে এবং হচ্ছে যে এগুলো খারাপ ভালো করার থেকে অনেক ক্ষেত্রে হচ্ছে যে খারাপ করছে। এরকম ভুরি ভুরি হচ্ছে আপনার উদাহরণ আছে। তাহলে ওই যে গ্লোবালি আমরা যে হচ্ছে যে কম্পেনসেশন চাচ্ছি, ফাইন্যান্সিং চাচ্ছি, পাশাপাশি হচ্ছে যে এই লোকালি আমাদের হচ্ছে যে আমাদের যেই দায়িত্বে থাকুক না কেন, যেই সরকারি দায়িত্ব থাকুক না কেন, যেই ব্যুরোক্রেসি দায়িত্ব থাকুক না কেন, আমাদেরকে এই জবাবদিহিতা প্রশ্নে, ট্রান্সপারেন্সির প্রশ্নে, গুড গভর্নেন্সের প্রশ্নে আমাদেরকে জলবায়ু যোদ্ধাদেরকে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আদারওয়াইজ এই জলবায়ু পরিবর্তন করে জলবায়ু পরিবর্তনের নাম দিয়ে আমরা ভালো থেকে অনেক খারাপ কিছু করে ফেলতে পারি আর কি। Amazing. It sounds like funny, but that's the fact যে আমরা এখান থেকে 2-3টা ট্রানজিট পার করে অনেক দূরে গিয়ে এই মোহাম্মদপুরে বা সাত মসজিদ রোডে বা গুলশানের নর্থ এন্ডের ক্যাফে বসে যেই গ্রুপটা বসতো ওখানে গিয়ে ওই সেম ডিসকাশনটা করতেছে। বাট আমাদের এখানকার ক্লাইমেট ট্রাস্ট ফান্ড বা লোকাল ফান্ডের মতো একটা ইস্যু, যেটা খুব কোর ইস্যু, সেটা নিয়ে ইভেন সামটাইমস উই বেয়ারলি টক, বাট উই টক অ্যাবাউট দ্য জিসিএফ অর উই টক অ্যাবাউট দ্য আমাদের ক্লাইমেট পট থেকে কত টাকা বাংলাদেশ পাচ্ছে অর এলডিসি কান্ট্রিগুলো পাচ্ছে। অ্যামেজিং। জাস্ট অ্যাজ এন ইনফরমেশন আকারে জিয়াদ, জিসিএফ থেকে, দ্যাট ইজ গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে, এটা ইউএন এর ডেডিকেটেড ক্লাইমেট ফাইন্যান্সিং মেকানিজম, বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় 500 মিলিয়নের মতো বেশি অ্যামাউন্ট নাম্বার অফ পেয়েছে, আই নো, প্রজেক্টের অ্যাপ্রুভাল পেয়েছে, বাট রিয়েল ডিসবার্সমেন্টস ইজ মাচ লোয়ার। আমি এক্সাক্ট ফিগারটা জানি না, বাট এটা 300 মিলিয়নের বেশি হবে না আর কি। যার চিন্তা করে দেখেন বাংলাদেশের যে ওন নিজস্ব যে ক্লাইমেট ফান্ড আছে, এটার আন্ডারেই প্রবাবলি হচ্ছে যে এখন পর্যন্ত 300 মিলিয়নের বেশি ডিসবার্স করা হয়েছে। তো আমি গত 10-15 বছর ধরে যেই দাবি দেওয়া, নেগোসিয়েশন, হাজার হাজার মানুষ বাইরে গিয়ে হচ্ছে যে অনেক চিৎকার চেঁচামেচি করা, বাংলাদেশে অনেক ধরনের আলাপ আলোচনা, রাউন্ড টেবিল করা হয়েছে, এগুলো দরকার, জরুরি, আমি ডিনাই করছি না। বাট হচ্ছে যে এইগুলো করেও আমি হচ্ছে যে পরিমাণ ফাইন্যান্সিং আমি সিকিউর করতে পেরেছি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাজ এ স্টেট হিসেবে ইজ সো নেগলিজিবল কম্পেয়ার টু বাংলাদেশের মানুষজন পার ক্যাপিটা, পার পার্সন, পার হেড যে পরিমাণ টাকা পয়সা এই ক্লাইমেট ইনডিউস যে এফেক্টগুলো আছে এগুলো ডিল করার জন্য হচ্ছে যে স্পেন্ড করে এভরি ইয়ার। বাংলাদেশ ইন দ্য টিউন অফ বিলিয়ন্স, আপনার হচ্ছে সেভারাল বিলিয়ন্স হচ্ছে যে স্পেন্ড করে টু ডিল উইথ আপনার হচ্ছে ক্লাইমেট ইনডিউসড বিভিন্ন ধরনের ফ্লাড, সাইক্লোনস এন্ড সো অন আপনার আর কি। তো হচ্ছে যে এবং ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট, গ্লোবাল জিওপলিটিক্যাল কনটেক্সট, রাইট, আপনি যে কোনো এক্সপার্টকে জিজ্ঞেস করেন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ফোরসি যে গ্লোবাল নার্থ থেকে আরো বেশি টাকা পয়সা ওরা দিচ্ছে বা কমিট করছে। এই সিনারিও আমি দেখতে পাচ্ছি না, হাউ দ্য গ্লোবাল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এন্ড জিওপলিটিক্স ইজ শেপিং আপ। তো বাংলাদেশকে খুব আর্জেন্টলি রিয়েলি need to prioritize its focus, যে কিভাবে আমরা হচ্ছে যে ওই দাবি দাওয়াটা চালু রাখবো যে আমাদের রাইটফুল কম্পেনসেশনের জন্য, ফাইন্যান্সিং এর জন্য ফ্রম দ্য গ্লোবাল নর্থ, বাট অলসো লোকালি হাউ ডু উই রিয়েলি মোবিলাইজ, ইনোভেট উইথ লিমিটেড রিসোর্স, আমরা কিভাবে এটা থেকে বেস্ট আউটকাম পেতে পারি আমাদের যে ডোমেস্টিক রিসোর্সগুলো আছে। এবং বাইল্যাটারালিও হচ্ছে যে অনেক দেশের সাথে আমাদেরকে হচ্ছে যে আরও আমাদের এফোর্ট বাড়াতে হবে, যেন হচ্ছে যে আমরা যে কান্ট্রিগুলো ওপেন টু ফাইন্যান্সিং আপনার হচ্ছে এই রিলেভেন্ট প্রজেক্টস অ্যান্ড স্টাফ, ওই জায়গাটা তো আমাদেরকে অনেক বেশি হচ্ছে যে কি বলে বাইল্যাটারাল ডিপ্লোম্যাটিক এফোর্ট হচ্ছে দিতে হবে। Right. Thank you, Shamir bhai. We have a fantastic discussion, especially the fund mechanism and especially আমাদের ফোকাসটা কিভাবে, আমার তো মনে হচ্ছে এখন যে it's not an accident, sometimes it's a systemic things to focusing on the global fund. In the meantime, আমাদের local fundগুলো কোথায় যাচ্ছে, accountability, transparency is nothing is there, and our youth or our expertise or our
negotiator, they never think about to disperse this fund properly to the proper channel in Bangladesh for the defending the climate change or the other natural disaster and other stuff. Thank you so much, Shamir bhai. Thank you. Really, it's a really nice eye-opening discussion for me as well as our audience. That will be definitely. And thank you so much again to join our podcast in the Narrative Discourse podcast, which is basically organized by Mekateam and Global Platform Bangladesh collaboratively. Any last word before we wrap it up our today's episode? না জিয়াদ, অসংখ্য ধন্যবাদ এরকম একটা ফ্র্যাঙ্ক কনভারসেশনের জন্য। বাট আমি অলসো যেই বিষয়গুলো শেয়ার করেছি, আপনারা যারা এটা দেখবেন আপনাদের ভিন্ন মত থাকতে পারে, অল্টারনেটিভ ভিউজ, পার্সপেক্টিভ, ইভেন ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন থাকতে পারে। আমি ভেরি ওপেন টু স্ট্যান্ড কারেক্টেড। আমাকে শুধরানোর জন্য আমার যা বলেছি ওইখানে যদি কোনো লিমিটেশনস থাকে বা আপনি এটার সাথে ভিন্ন মত পোষণ করে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমরা হ্যাপি টু এঙ্গেজ ইন এ কনস্ট্রাকটিভ ডিবেটস অ্যান্ড ডিসকাশনস টু সি যে বাট আমাদের আলটিমেট গোলটা হচ্ছে বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশের প্রাণ প্রকৃতির সংকটটা অসম্ভব প্রবল এবং এটা দিন দিন খারাপ হচ্ছে। আমরা যতটুকু অ্যাটেনশন পাওয়া দরকার আমাদের পলিসি মেকার্স থেকে, পলিসি লিডার্স থেকে এবং বিভিন্ন স্টেক হোল্ডার্স থেকে বিষয়টা সিরিয়াস এনাফ ইন এ জেনুইন অথেন্টিক সিরিয়াস ওয়েতে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। তো এই জায়গাটাতে আমাদেরকে আলাপ আলোচনা ডিবেট জারি রাখতে হবে এবং আমি ভেরি ওপেন টু হচ্ছে যে এই বিষয়গুলো যেগুলো শেয়ার করেছি এগুলো নিয়ে ফার্দার যদি আপনারা কেউ আমার সাথে ইন পার্সন অনলাইনে আলাপ আলোচনা করতে চান আমি করতে প্রস্তুত আছি। থ্যাংক ইউ. Thank you so much. So thank you so much to stay with us in last few minute or few hours, and thank you so much again. So that's it from today's episode, and this is Narrative Discourse podcast, and thank you so much again.